আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আসলে তোমাদের সাথে লক্ষ কোটি বছর পর দেখা। কেমন আছো তোমরা সবাই? আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? আসলে আমাদের হচ্ছে একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছিল, তো আমাদের সার্ভার কানেক্ট করতে একটু সমস্যা হচ্ছিল, এই জন্য একটু লেট হয়ে গেল। এই জন্য আই এম অ্যাবসলিউটলি সরি, আগে থেকে সরি বলে নিচ্ছি। তোমাদের কার কি অবস্থা বলো? কেমন আছো সবাই? পড়াশোনা কেমন যাচ্ছে? হ্যাঁ, আসলে ম্যাচ হয়ে গেছে ঐশী, ভালো কথা বলছো। শুভ নববর্ষ। হ্যাঁ, নববর্ষ যদিও তোমার হচ্ছে ভোরবেলা থেকে শুরু হয়, বাট তারপরেও শুভ নববর্ষ। এবং আসলে দুঃখ লাগতেছে কারণ অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস, এবং এটা খুব সম্ভবত তোমাদের সাথে আমার শেষ ক্লাস। আমার হয়তো এফআরসিতে আর ক্লাস নাও হবে না আর কি, তোমাদের তো আর আছে অল্প কয়েকটা ক্লাস। তো আজকে তোমাদের সাথে শেষ ক্লাস। তো অনেকদিন পর ক্লাস, আবার শেষ ক্লাস, আবার নববর্ষের আগে দিয়ে প্রথম ক্লাস। তো সবকিছু মিলাই আর কি জগা খিচুড়ি অবস্থা। বলো, কি অবস্থা তোমাদের পড়াশোনার? তোমাদের তো আর এক্সামের বেশি দিন নাই, তোমাদের হয়তো জুন মাসেই এক্সাম, তাই না? 7 তারিখ থেকে। তো কার প্রিপারেশন কেমন বলো? এই কয়দিনে কে কেমন পড়াশোনা আগাইতে পারছো উদ্ভাসের সাথে, নাকি এখনো পিছায় আছো? কে কেমন পরিস্থিতিতে আছো একটু জানাও। আচ্ছা, এক্সাম ডিপ্রেশন, অবস্থা ভালো, অবস্থা খারাপ, সাগরের ভিতরে আছি। আচ্ছা, জান্নাত তো সাগরের ভিতরে আছে, বাকিরা কি নদী, খাল, বিল নাকি পুকুরের ভিতরে বলো তো? কে হচ্ছে কোন পরিস্থিতিতে আছো? ভালো না আপু, কিছু পারি না। আচ্ছা, ভেরি গুড। যারা পড়াশোনা করছে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে তারা কিছু পারে না, তার মানে তাদের পড়াশোনার পরিস্থিতি ভালো, বুঝছো? আর যারা দেখবে বলবে আরে বিন্দাস পারবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, তার মানে আসলে যারা বলছে যে পারবো সবকিছু, তারা আসলে পড়েই নাই। পড়ে না দেখে তারা আসলে বুঝতেছেই না যে ওদের কোথায় সমস্যা কোথায় সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রিপারেশন ভালো, ভেরি গুড। হায়ার ম্যাথ 60%ও শেষ হয়নি, জুন মাসে এক্সাম, বাট এখনো রুটিন দিল না। হ্যাঁ, আসলে তোমাদের রুটিন নিয়ে মজা করতেছে, জিনিসটা একদমই ঠিক না। ড্রেনের ভিতরে আছে। আচ্ছা, নাবিহা ভালো বলছে, নাবিহা ড্রেনের ভিতর আছে। আচ্ছা, কম বেশি সবই পারি, শুধু গুছাইতে পারছি না, হেলিকপ্টারের নিচে আছি। আসলে তোমাদের যে কি পরীক্ষা হবে, কেমন প্রশ্ন হবে আর কেমন গার্ড হবে, সেটা নিয়ে সবাই টেনশন করতেছে আর কি। ওকে, প্যারা নেই। তো তোমাদেরকে একটু শুরুতে আমি কিছু কথাবার্তা বলে নেই, তারপরে আজকে ক্লাস শেষ করব, মানে শুরু করব, সরি। তোমাদের হচ্ছে আজকে হলো এপ্রিলের 13 তারিখ, কালকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সাউন্ড নাই। আচ্ছা, বাকিটা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? বাকিরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ আমার সাউন্ড? এখন ক্লিয়ার? ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে হচ্ছে সার্ভার 2 তে শোনা যাচ্ছে। সার্ভার 2 তে একটু যাও তো সবাই। সাউন্ড চলে গেছে। সাউন্ড অ্যান্ড স্ক্রিন নাই, শোনা যাচ্ছে না। এখন শুনতেছো সবাই? এখন কি অবস্থা বলো? আমাদের সার্ভার আসলে একটু ডিস্টার্ব করতেছে, বুঝছো? এখন কি অবস্থা? এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা শুরু করি। যেটা আমরা শুরুতে বলতে নিচ্ছিলাম যে তোমাদের হচ্ছে এখন এপ্রিলের 13 তারিখ। দ্যাট মিনস তোমাদের হাতে হচ্ছে মে, এরপরে হলো এপ্রিলের মোটামুটি 17 দিন। তাহলে আমাদের হাতে মে মাস পুরাটা আছে, প্লাস এপ্রিলের আছে 17 দিন। এর মধ্যে তোমাদের উদ্ভাসের মডেল টেস্ট চলছে, পাশাপাশি তোমরা এফআরসিতেও ক্লাস করছো। তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে মে মাসটা তোমাদের নিজেদের জন্য পুরোপুরি ফাঁকা রাখবা। এই মে মাসের মধ্যে তোমরা তোমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর হচ্ছে গিয়ে তোমাদের আইসিটি, এই কয়টা চ্যাপ্টার বা এই কয়টা সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় একটা রুটিন করে ফেলো। ঠিক আছে, রুটিনটা এরকম হবে যে তোমার প্রতিটা সাবজেক্টের জন্য মিনিমাম তুমি 2 দিন রাখবা। এর মধ্যে তুমি একটু তোমাদের রুটিনটা দিয়ে দিলে ভালো করে অবজার্ভ করবা যে কোন কোন পরীক্ষার আগে তোমার গ্যাপ বেশি আর কোন কোন পরীক্ষার আগে তোমার গ্যাপ কম। যে যে সাবজেক্টের আগে তোমার গ্যাপ কম সেগুলো একটু এখন থেকে পড়া শুরু করে দিবা, আর যেগুলোর আগে গ্যাপ বেশি ওগুলো তো অবশ্যই পড়বা, বাট ওগুলো এখন একটু কম পড়লেও হবে। বুঝে গেছে?
আর হচ্ছে কি তোমার যেটা বলতেছিলাম যে হচ্ছে যেগুলাতে গ্যাপ একটু কম পাবা সেগুলো এখন থেকে একটু পরে আগায় রাখবা। আর মে মাসের তোমার পড়াটা হবে শুধুমাত্র তোমার মূল বই, কারণ এতদিনে তুমি টেস্ট পেপার যা সলভ করার, অন্যান্য অঙ্ক যা সলভ করার সব কিন্তু করে ফেলছো। এখন আর নতুন জিনিস তুমি যদি পড়তে যাও তোমার মাথাটা একদম পুরো আওলায় যাবে। এই জন্য চেষ্টা করবা শেষ 1 মাসে তুমি যাতে তোমার প্যারালাল টেক্সট বলো, মূল বই বলো, যে যেখান থেকে পড়ছো, স্লাইড বলো, যে যেখান থেকে পড়ছো ওই সোর্সটাই বারবার করে একটু রিভিশনের মধ্যে রাখার চেষ্টা করবা। কারণ লাস্ট মোমেন্টে আমরা যদি নতুন পড়া পড়তে যাই তুমি ঘাবড়ায় যাবা যে আচ্ছা আমি তো টেস্ট পেপারে এই প্রশ্নটা পারতেছি না, এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না। উদ্ভাসের সবগুলা পরীক্ষায় তুমি একদম কন্টিনিউ করো, উদ্ভাসে যে সলভগুলো দেওয়া হয় সেগুলো ভালোভাবে দেখার চেষ্টা করো, আর মূল বইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, না এখন কোনো গাইড না, কোনো টেস্ট পেপার না, নাথিং। তুমি প্যারালাল টেক্সট বা মূল বই যেটা থেকে এতদিন ফলো করে আসছো সেটা থেকে এতদিন পড়বা। আর হচ্ছে আরেকটা মানে মেজর ইস্যু হচ্ছে কি একটু এমসিকিউতে জোর দাও, কারণ তোমরা হচ্ছে রিটেন পারবা ইনশাল্লাহ, সিকিউতে তোমাদের কোনো ঝামেলা হবে না, বাট তোমাদের প্রবলেম বেশি হবে এমসিকিউতে। হ্যাঁ, ম্যাথের জন্য এমসিকিউটা একটু ভালো করে প্র্যাকটিস করো, দরকার হলে উদ্ভাসের পরীক্ষা আমরা ইচ্ছা করে তোমাদের জন্য একটু কঠিন প্রশ্ন করি। ফাইনাল মডেল টেস্টের প্রশ্নতে আমরা যেভাবে করে হচ্ছে গিয়ে প্রশ্ন রাখবো ওই প্রশ্নগুলা থেকে এমসিকিউ তোমরা বারবার সলভ করবা, কারণ তোমরা এমসিকিউতে আটকাও, সিকিউতে তোমরা আটকাও না। আর হচ্ছে যে তোমরা চাইলে এখন লাস্ট মোমেন্টে আমাদের ওয়ান শট ক্লাসগুলোও দেখতে পারো। আমরা ওয়ান শট ক্লাসগুলোতে কিন্তু তোমাদের একদম চ্যাপ্টার ধরে ধরে টেস্ট পেপারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু সলভ করাই দিছি। আর তোমাদের সাবজেক্ট রিভিউ ক্লাস খুব শীঘ্রই আসবে, আমরা ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। আমরা একে একে সব স্লাইড প্রিপেয়ার করতেছি, কারণ তোমাদের অ্যাকচুয়ালি ফুল সিলেবাস তো। বিগত বছরের তো তোমরা চাইলে দেখতে পারো, গত বছরের সাবজেক্ট রিভিউ ক্লাস ফার্স্ট পেপার আমি নিয়েছিলাম, সেকেন্ড পেপার শাওন ভাই নিয়েছিলেন, ওটা তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওই ক্লাসটাও দেখতে পারো। বাট তোমাদের জন্য একদম লেটেস্ট আপডেটেড সাবজেক্ট রিভিউ ক্লাস আমরা আনতেছি, ওটা প্রিপারেশন নিচ্ছি। বাট ঝামেলা হচ্ছে তোমাদের ফুল সিলেবাস। সো গতবার হচ্ছে গিয়ে অল্প অল্প চ্যাপ্টার থাকাতে আমরা 6 ঘন্টা 5 ঘন্টার একটা কম্প্যাক্ট ক্লাস তোমাদের দিতে পারছি। বাট এবার অ্যাকচুয়ালি ফুল সিলেবাসের উপরে কিভাবে দিব, বা তোমরাও হচ্ছে গিয়ে বোর্ড হয়ে যাবা কিনা, এই জন্য হচ্ছে যে আমরা একটু প্ল্যানিং করতেছি, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে? না রে, নিউ ওয়ান শট আসবে না, আগের ওয়ান শট গুলাই। আর হচ্ছে গিয়ে নতুন যে এক্সট্রা চ্যাপ্টার গুলো আছে ওইগুলোর জন্য তোমাদের সাবজেক্ট রিভিউ ক্লাস আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, ওগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, বুঝছো? হ্যাঁ হবে আফরা, তুমি যদি স্লাইড দেখে বুঝতে পারো তাহলে তো ভেরি গুড, আর যদি মনে হয় যে না আমি স্লাইড দেখে বুঝতেছি না তখন তুমি হচ্ছে গিয়ে ক্লাস দেখবা, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে চলো হচ্ছে আমরা এবার শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়বো বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 12, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, শেষ অধ্যায়, বোরিং অধ্যায়। আমরা অনেকে এটা পড়িও নাই, কখনো খুলেও দেখি নাই। এখানে কে কে আছো যে অধ্যায় জীবনেও কোনোদিন পড়ো নাই? এখানে কে কে আছো যে জীবনেও কোনোদিন জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ এই অধ্যায়টা খুলেও দেখো নাই? এখানে কি কেউ আছো এরকম? আচ্ছা, রবিউল আছে, অনন্যা পড়াই নেই একদম, তামিমা আছে, ওকে, আলিভা আছে। আচ্ছা, তার মানে অনেক নষ্টভ্রষ্ট পাপিষ্ট বান্দা আছে, প্রান্ত পড়েছে কিন্তু মনে নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা তা ভালো তো আফরা, লাস্ট পার্টটা পড়ি নাই, তেমন ভালো করে পড়া হয়নি। আচ্ছা, তোমাদেরকে আমি এমন কিছু টপিক বলে দিব যে টপিকগুলো থেকেই প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে এই অধ্যায়, বুঝা গেছে? তার মানে তোমরা যখন এই অধ্যায়টা প্রথমে পড়া শুরু করবা, আমি যে টপিকগুলো বলে দিব সেগুলো সিকিউর জন্য সুন্দর করে গুছায় পড়ে ফেলবা। দরকার হলে তোমাদের উদ্ভাস থেকে যেই টেস্ট পেপার বা প্রশ্ন ব্যাংকটা দেওয়া হয়েছে ওই টপিকগুলো ধরে ধরে আগে তুমি প্রশ্ন ব্যাংকটা পড়বা, এরপরে তুমি বই পুরোটা জাস্ট একবার করে এমসিকিউর জন্য রিডিং দিবা। আর সেটারও যদি ধৈর্য না থাকে তাহলে তোমাদের উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে আমরা যে এমসিকিউ অংশটুকু রেখেছি যদি কেবল ওইটাও সলভ করে যাও ইনশাল্লাহ কমন পাবা। তার মানে এই অধ্যায় পড়ার হচ্ছে গিয়ে শর্টকাট ট্রিক্স কি হবে বলো তো? এই অধ্যায় পড়ার আমাদের হচ্ছে শর্টকাট ট্রিক্স হচ্ছে, তুমি সবার প্রথমে এখন আপু যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি সেই ইম্পর্টেন্ট টপিকগুলা তোমাদের উদ্ভাসের যে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেন ব্যাংকের শুরুতে যে টপিক অ্যানালাইসিস আছে সেখান থেকে পড়ে ফেলবা। এরপরে তুমি পড়বা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউ। দেখবে এমসিকিউতে আমাদের টেস্ট পেপারের কিছু এমসিকিউ দেওয়া আছে বোর্ডের, আবার কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া আছে, সবগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আপু আমি রিস্ক নিতে চাচ্ছি না, তাহলে তুমি হচ্ছে কি পুরো বইটা একবার রিডিং দিবা। তার মানে তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে সিকিউ আসবে সেগুলো তুমি হচ্ছে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক ধরে তুমি পড়ে ফেলো, কারণ ওখানে প্রশ্ন উত্তরের মতো করে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। এরপরে তোমার যদি টেস্ট পেপারটা পড়া হয় বা প্রশ্ন ব্যাংকের সিকিউ গুলা পড়া হয়, এরপরে তুমি হচ্ছে পুরো বইটা একবার রিডিং দাও, অথবা
আমাদের প্রশ্ন ব্যাংকের এমসিকিউ গুলো ঠাড়ায় পড়ে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন পড়বে। আর তুমি এই আনইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপরে বেশি সময় নষ্ট করবা না, কারণ এই চ্যাপ্টার পড়তে গেলে একে তো ভালো লাগে না, দ্বিতীয়ত মুখস্থ বেশি, আর তৃতীয়ত প্রশ্ন আসে কম। সো আমাদের মধ্যে একটা প্যানিক কাজ করে যে আচ্ছা এটা পড়বো, না পড়লে যদি কমন না পড়ে, পড়লে যদি সময় নষ্ট হয়, এই জন্য শর্টকাট ওয়েতে পড়বা। তাহলে টপিকগুলো কি হবে দেখো, 1 নাম্বার টপিক হচ্ছে অভিযোজন। অভিযোজন, আমাদের 3টে অভিযোজন আছে, একটা হচ্ছে জলজ উদ্ভিদ, একটা হলো মরুজ উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে গিয়ে লবণাক্ত উদ্ভিদ। এই 3টার মধ্যে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে লবণাক্ত, অর্থাৎ ম্যানগ্রোভ। কারণ ম্যানগ্রোভটা কার আন্ডারে পড়ছে? বাংলাদেশের বনাঞ্চলের আন্ডারে পড়ছে। তাহলে এবং এই যে অভিযোজন, এই অভিযোজন পড়ারও একটা শর্টকাট টেকনিক হচ্ছে আমাদের 3 প্রকার উদ্ভিদের যে অভিযোজনের পার্থক্য আছে সেই ছকটা সুন্দর করে পড়ে ফেলবা। ওখানে দেখবে একই সাথে জলজ, মরুজ আর হচ্ছে লবণাক্ত, এই 3টে অভিযোজন একসাথে দেওয়া আছে। যদি শুরুতে ধরে ওই পার্থক্যের ছকটা পড়ে ফেলো, দেখবা যে তোমাদের অভিযোজন পুরাটা পড়া শেষ। এরপরে নেক্সট আমরা হচ্ছে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বনাঞ্চল। বাংলাদেশের বনাঞ্চল, বাংলাদেশের বনাঞ্চল থেকে তোমাদের হচ্ছে চিরসবুজটা পরীক্ষায় বেশি আসে। সবগুলার জাস্ট বৈশিষ্ট্যগুলা দেখবা যে বনাঞ্চলের কি কি বৈশিষ্ট্য আছে, চিরসবুজের কি কি বৈশিষ্ট্য, পত্রঝরার কি কি বৈশিষ্ট্য, আর হচ্ছে আমাদের ম্যানগ্রোভ তো বলেই দিলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কনজারভেশন। কনজারভেশন থেকে ইনসিটু, এক্সিটু। তোমরা যদি ইনসিটু আর এক্সিটুর হচ্ছে পার্থক্যের ছকটা পড়ো, তাহলে তোমাদের ইনসিটু এক্সিটুর হচ্ছে গিয়ে পার্থক্য পড়া হয়ে যাবে, আবার উদাহরণও পড়া হয়ে যাবে। আর ইনসিটু এক্সিটুর সুবিধা অসুবিধাগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। বুঝে গেছে? এরপরে হচ্ছে 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে কোনটা, 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র অথবা বাস্তু সংস্থানের শক্তি প্রবাহ। এই বাস্তুতন্ত্র তোমাদের এখন খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এত সহজ প্রশ্ন দিবে না, তোমাকে হয়তো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য বা একটা বাস্তুতন্ত্র দিয়ে বলবে যে এটার মধ্য দিয়ে কিভাবে শক্তি প্রবাহ হচ্ছে। লাস্ট একদম লিস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিরামিড। আমাদের ইকোলজিক্যাল পিরামিড 3টার একটা পার্থক্য আছে, সেই পার্থক্যের ছকটা পড়লেই পুরো পিরামিড পড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 5টা টপিক। প্রথমেই হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদের অভিযোজন, স্পেশালি ম্যানগ্রোভটা পরীক্ষা বেশি আসে, বাংলাদেশের বনাঞ্চলের বৈশিষ্ট্য, ইনসিটু এক্সিটু কনজারভেশন। আগেই পার্থক্যের ছক পড়বা, তারপরে তুমি সুবিধা অসুবিধা পড়বা। এরপরে হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, লাস্টে হচ্ছে আমাদের যে শক্তির পিরামিড, এরপরে বায়োমাসের পিরামিড, এরপরে তোমার হচ্ছে যে সংখ্যার পিরামিড। এই 3 প্রকার পিরামিডের একটা পার্থক্যের ছক আছে। তার মানে তুমি যদি অভিযোজন, কনজারভেশন এবং পিরামিড এই 3টার পার্থক্যের ছক পড়ো, তোমার কিন্তু মোস্ট অফ দা পড়া হচ্ছে গিয়ে পড়া হয়ে গেল। আর এমসিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, যেমন বাস্তুতন্ত্রের কোনটা অজৈব কোনটা জৈব উপাদান, ওইটার একটা বড় ছক আছে। এরপরে হচ্ছে আমাদের বায়োম থেকে কিছু জিকে বা জেনারেল নলেজ টাইপের তোমার হচ্ছে এমসিকিউ আছে। আর বৈজ্ঞানিক নাম নিয়ে একদমই প্যারা খাবা না, আমি বলে দিব যে কোন কোন বৈজ্ঞানিক নামগুলো একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, বায়োম, বায়োম থেকে তোমরা যে জিনিসটা চাইলে পড়তে পারো, বায়োমের মধ্যে কিছু বাংলাদেশের সাথে রিলেটেড বায়োম আছে, যেমন ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। এই ট্রপিক্যাল সিজনাল ফরেস্টটা কি বাংলাদেশের আন্ডারে পড়ছে? তাহলে একটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেটা হচ্ছে অ্যামাজন, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশের আন্ডারে আরেকটা হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস। এই ময়েস্ট ডেসিডুয়াসটাও চাইলে তোমরা দেখতে পারো, যেহেতু বাংলাদেশের ওই যে তোমার হচ্ছে পত্র ঝরা বা পর্ণমোচী শালবন এটার আন্ডারে পড়ছে। আর বায়োমের মধ্যে আরেকটা দেখতে পারো তুন্দ্রা সাভানা, তুন্দ্রা সাভানা। তাহলে বায়োমটা হচ্ছে গিয়ে এগুলোর পরে আসবে। বুঝা গেছে? ওকে, তাহলে চলো এবার আমরা দেখি, আমরা হচ্ছে গিয়ে শুরু করি একদম প্রথম থেকে। প্রথমে আমরা পড়বো প্রজাতি। প্রজাতির সংজ্ঞা লাগবে আমাদের জ্ঞানমূলকের জন্য, ঠিক আছে? আমরা যখন ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস পড়েছিলাম, আমাদের শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটা ধাপ ছিল, তাই না? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এই শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে সর্বনিম্ন ধাপ এটা ছিল প্রজাতি। তাহলে প্রজাতি আমরা কাকে বলবো? একগুচ্ছ প্রাণী অথবা উদ্ভিদ যাদের কিনা পরস্পরের মধ্যে সর্বাধিক মিল আছে। যেমন ধর আমিও মানুষ, স্বপনও মানুষ, জান্নাতও মানুষ, আফরাও মানুষ, কিন্তু আমরা সবাইকে দেখতে এক না, আমরা দেখতে হচ্ছে ভিন্ন। তার মানে আমরা সবাই হোমোসেপিয়েন্স, কিন্তু আমাদের মধ্যে সর্বাধিক মিল আছে। আমাদের 2টা চোখ, 2টা কান, 2টা হাত, 2টা পা আছে। তার মানে নিকট সম্পর্কিত সর্বাধিক মিল সম্পন্ন একই উৎস থেকে উৎপন্ন। দ্যাট মিনস আমরা সবাই আমাদের মায়ের জরায়ু থেকে এসেছি এবং একই পরিবেশে বসবাস করছি। আমাদেরকে নিয়ে গঠিত হবে একটা প্রজাতি। তাহলে দেখো, অভিন্ন উৎপত্তি,
সর্বাধিক মিল সম্পন্ন, আমরা হচ্ছে জেনেটিক একক, বাস্তুতান্ত্রিক একক এবং প্রজননিক সম্প্রদায়, অর্থাৎ আমরা আমাদের নিজস্ব জীবগোষ্ঠীর সাথে কি করতে পারবো বলতো, যৌন প্রজননের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি করতে পারবো। তাহলে আমাদেরকে বলা হবে একটা সুনির্দিষ্ট প্রজাতি। এখন তুমি চিন্তা করো, একই রকম অনেকগুলো প্রজাতি যখন একটা পরিবেশে বসবাস করবে, তখন সে প্রজাতি নিয়ে তৈরি হবে আমাদের পপুলেশন। অনেকগুলো পপুলেশন নিয়ে গড়ে ওঠে একটা কমিউনিটি বা সম্প্রদায়। আর এই যে কমিউনিটি, এই কমিউনিটির চারপাশের যে পরিবেশ আছে, এদের সবাইকে নিয়ে গড়ে ওঠে বায়োস্ফিয়ার। কি বলবো আমরা? বায়োস্ফিয়ার। তাহলে বায়োস্ফিয়ার, বাস্তুতন্ত্র, বায়োম, এগুলা কিন্তু ঘুরে ফিরে সেই বটের তলা। ঠিক আছে, সবাই ভাত খায়, কেউ হাত দিয়ে খায়, কেউ নর্মাল চামচ দিয়ে খায়, কেউ কাঁটা চামচ দিয়ে খায়। তার মানে আমার কাছাকাছি সম্পর্কিত বা মিল সম্পন্ন এক গোষ্ঠী যারা কিনা নিজেদের সাথে যৌন প্রজননের মাধ্যমে নতুন প্রজাতি উৎপত্তি করতে পারে, এদেরকে বলা হয় প্রজাতি। প্রজাতি মিলে হবে পপুলেশন। আমাদের একটা এরিয়াতে যতগুলো পপুলেশন আছে সবাইকে নিয়ে একটা কমিউনিটি বা সম্প্রদায়। এখন ধরো তুমি থাকো হচ্ছে চট্টগ্রাম, আমি থাকি ঢাকা, তাহলে তোমার চারপাশের পরিবেশ নিয়ে একটা বায়োস্ফিয়ার, আমার চারপাশের পরিবেশ নিয়ে একটা বায়োস্ফিয়ার। যাহাই বায়োস্ফিয়ার তাহাই বায়োম, তাহাই হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে এতটুকু সবার ক্রিস্টাল ক্লিয়ার? সবাই এতটুকু বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা? ওকে, তাহলে দেখো, এই যে আমাদের পপুলেশনের এখানে যতগুলো সংজ্ঞা দাও, এগুলো জ্ঞানমূলকের জন্য পড়বা। একটি নির্দিষ্ট স্থানে একই সময় বসবাসকারী একই প্রজাতির একদল জীব। বায়োস্ফিয়ার মানে হচ্ছে সকল কমিউনিটি মিলিতভাবে গঠন করবে। আর বায়োস্ফিয়ারের সাথে আমাদের বায়ু, বাড়ি মানে পানি, অশ্ব মানে মাটি, তাহলে বাতাস, পানি, মাটি, এদের সবাইকে আমরা একত্রে বলবো ইকোস্ফিয়ার। তার মানে প্রজাতি অনেকগুলো মিলে তৈরি হবে পপুলেশন মিলে কমিউনিটি, এই কমিউনিটি তার চারপাশের পরিবেশ নিয়ে তৈরি হয় বায়োস্ফিয়ার। এখন এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমাদের বায়ু আছে, পানি আছে, মাটি আছে, এদের সবাইকে নিয়ে তৈরি হবে ইকোস্ফিয়ার। তাহলে দেখো, পপুলেশনের কিছু প্রভাবক, এটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলে দিচ্ছি কোনটা সিকিউ কোনটা এমসিকিউ। এর বাইরে এই অধ্যায়ের একটা লাইনও পড়বা না, কারণ সময় নষ্ট। এই অধ্যায়ে এত আজে বাজে কথা লেখা আছে যে পড়তে গেলে খালি মাথা ভনভন করে ঘুরাবে। এই জন্য ক্লাসের স্লাইডটা ফলো করে তুমি যদি বইটা দাগায় ফেলো, দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে তোমরা লিখতে পারবা। তাহলে আমাদের এই যে পপুলেশন বা মনুষ্য সম্প্রদায় আমাদেরকে পরিবেশের বিভিন্ন উপাদান প্রভাবিত করে। পরিবেশের জলবায়ু, মাটি, তারপরে ভূসংস্থান, তারপরে চারপাশের তোমার জীব। যেমন ধরো, আমি যদি তোমাকে প্রশ্ন করি নিচের কোনটি জলবায়ুগত পপুলেশনের প্রভাবক, আমি যদি বলি সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা, উদ্ভিদের সাথে উদ্ভিদের সম্পর্ক, মাটির তাপমাত্রা, সূর্যালোক। এখন তুমি শুনেই বুঝতেছো যে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা বা পাহাড়ের ঢাল, এগুলো তোমার লোকেশন ইন্ডিকেট করে। তুমি পাহাড়ের ঢালে আছো, তুমি সমুদ্রপৃষ্ঠ হতে 10 ফিট উপরে আছো, তার মানে এগুলো তোমার লোকেশন ইন্ডিকেট করতেছে। যেটাই তোমার লোকেশন বা তোমার অবস্থান ইন্ডিকেট করবে, ওইটাকে আমরা বলবো ভূস্থান সম্পর্কিত প্রভাবক। মাটি ওয়ার্ডটা থাকলে মৃত্তিকা জনিত। দেখো, মাটির পানি, মাটির তাপমাত্রা, মাটির বিক্রিয়া, মাটির জৈব পদার্থ, মাটির বাতাস, তাহলে মাটি কথাটা থাকলে সেটা কি ধরনের প্রভাবক হবে? মৃত্তিকা জনিত প্রভাবক। তাহলে আমরা বলেছিলাম নিচের কোনটি জলবায়ু ঘটিত প্রভাবক। দেখো, জলবায়ু আর ভূসংস্থান এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন হয়। তাহলে মনে রাখবা, তোমার অবস্থান বুঝাবে ভূস্থান থেকে উপরে, সমুদ্রপৃষ্ঠ হতে উপরে, পাহাড়ের ঢাল, এগুলা হচ্ছে ভূস্থান সম্পর্কিত। আর পরিবেশের যে কোনো উপাদান মাটি বাদে, সূর্যালোক, পানি, বৃষ্টি, তাপমাত্রা, বায়ু প্রবাহ, আর্দ্রতা, এরা সবাই জলবায়ুগত। আর উদ্ভিদের সাথে উদ্ভিদের রিলেশন, উদ্ভিদের সাথে প্রাণীর রিলেশন, ধারকের সাথে পরাশ্রয়ের রিলেশন। ধারক মানে ধরো লম্বা লম্বা গাছ বা তোমার বট গাছের গোড়ায় স্বর্ণলতা বা এরকম কিছু বিরুৎ জাতীয় উদ্ভিদ গজায়, তো ওই বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো হচ্ছে পরাশ্রয়ী, আর যাদের দেহে ওরা অবস্থান করে ওদেরকে বলা হয় ধারক উদ্ভিদ। বুঝে গেছে? তাহলে এই পুরোটা আমরা পড়বো কিসের জন্য? এমসিকিউর জন্য। এরা হচ্ছে আমাদের পপুলেশন বা জীবগোষ্ঠীকে অনেকভাবে কি করবে বলতো? প্রভাবিত করবে। ঠিক আছে, এবারে চলে আসি, দেখো আমাদের পপুলেশনের বৈশিষ্ট্য। প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা জাস্ট ব্রড হিডিং গুলো পড়বো, এটা সিকিউতে 2 নাম্বারের জন্য আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো তো, আমাদের প্রথমেই বলা হয়েছে ঘনত্ব। ঘনত্ব মানে হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অঞ্চলে, একক আয়তনে বিভিন্ন প্রজাতির যতজন সদস্য বসবাস করবে। যেমন ধরো, তোমার বাসা হচ্ছে 1150 স্কোয়ার ফিটের। সেই 1150 স্কোয়ার ফিটে তুমি থাকো, আব্বু আম্মু থাকে, তোমরা ভাই বোন থাকো, তোমার চাচাতো মামাতো খালাতো ভাই বোনও থাকে। তার মানে তোমার 1150 স্কোয়ার ফিটের বাসার 1 স্কোয়ার ফিট জায়গায় তুমি আছো,
তেলাপোকা আছে, মাছি আছে, মশা আছে। তাহলে বিভিন্ন প্রজাতির যতজন সদস্য থাকে তাদের প্রত্যেককে বলা হচ্ছে ঘনত্ব। বুঝা গেছে? হ্যাঁ হবে সাজিদ, তুমি যদি এই চ্যাপ্টারের জন্য অনলি কোয়েশ্চেন ব্যাংকও সলভ করো তাহলেও ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর আমরা কি বললাম, আমরা আজকে পড়তেছি বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 12 জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ। ঠিক আছে তাহসিন? ওকে, তাহলে দেখো এরপরে আমরা যদি জন্ম মৃত্যুর হারে যাই তাহলে এই ব্যাপারটা কিরকম হবে। আমাদের প্রতি বছরে 1000 শিশুর মধ্যে যতজন শিশু জন্ম নিবে সেটা হচ্ছে আমাদের জন্মহার, আর হচ্ছে যে যতজন শিশু মারা যাবে তাদেরকে বলা হয় মৃত্যুহার। তার মানে প্রতি বছরে 1000 শিশুর মধ্যে যতজন শিশু জন্ম নিবে বা যতজন শিশু মৃত্যু হবে সেটাকে বলা হবে জন্ম কিংবা মৃত্যুর হার। সংখ্যা বৃদ্ধি, তোমার শরীরের ভেতরে যতটুকু শক্তি আছে, সাপোজ তুমি খাবার খাচ্ছ, সেখান থেকে যে পরিমাণে এটিপি তৈরি হবে তুমি সেই এটিপি ব্যবহার করে তোমার সংখ্যা বৃদ্ধি করতে পারবা। এখন ধরো তোমার হাল্কের মতো হিউজ এনার্জি, তাহলে তো তোমাকে দিয়ে পুরো পরিবেশ ভরে যেত, কারণ তুমি এত হারে সংখ্যা বৃদ্ধি করতে, ব্যাকটেরিয়ার মতো। কিন্তু সেটা কিন্তু পসিবল হয় না। আমরা ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে দেখেছিলাম যে ইকোলাইয়ের এতটাই দ্বিবিভাজন ক্যাপাসিটি যে একদিনে ইকোলাইয়ের 72টা জেনারেশন হওয়া পসিবল। তারপরেও কেন হয় না? কারণ ওদের একটা সীমিতকরণ শক্তি আছে। আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমাদের পরিপাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, পরিবেশের প্রভাব আছে। তার মানে আমাদের শরীরের ভেতরকার যেই সংখ্যা বৃদ্ধি শক্তি, ওইটা দিয়ে আমরা সংখ্যা বাড়াবো, আবার একটা সীমিতকরণ শক্তির কারণে এক্সেসিভ অ্যামাউন্টে সেটাকে বাড়াতে পারবো না। তার মানে আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীবগোষ্ঠীর বিস্তরণ হবে এবং সীমিতকরণ শক্তি আছে বিধায় পপুলেশন নিয়ন্ত্রিত উপায় থাকবে। আবার একটা পরিবেশে কিন্তু সবাই সেম এইজের হবে না, তোমার বাসায় সবাই কিন্তু সেম এইজের না। আবার ধরো উদ্ভাসে তুমি যখন ক্লাস করতে যাবা সেখানেও সবাই সেম এইজের না। তার মানে বিভিন্ন বয়সের বন্টন থাকবে, জীবগোষ্ঠীর একটা ভারসাম্য থাকে, জীবন সারণী থাকে এবং সংখ্যা বৃদ্ধি হয়। তার মানে পপুলেশন মানে সেখানে জন্ম মৃত্যুর হার থাকবে, নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট প্রজাতি বাস করবে, তাদের একটা বয়সের ভারসাম্য থাকবে, সংখ্যা বৃদ্ধি শক্তি থাকবে এবং সীমিতকরণ শক্তিও থাকবে। বোঝা গেছে? তাহলে পুরাটাই হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্য। আমি কিন্তু শুরুতে বলে দিছি রে লিজা তার এক প্রান্ত যে চ্যাপ্টারটা তোমাদের কিভাবে পড়তে হবে। এখন একটু ক্লাসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে চলে আসি, দেখো জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য, এটার জাস্ট নামগুলা পড়বা 2 নম্বরের প্রশ্নের জন্য। তার মানে দেখো আমাদের একটা জীব সম্প্রদায় বিভিন্ন প্রজাতি থাকবে, তাদের বৃদ্ধির ধরন আর গঠন বিভিন্ন হবে, নির্দিষ্ট কোন একটা প্রজাতি আধিপত্য বিস্তার করবে। যেমন ধরো আমাদের বাংলাদেশে আমরা মানুষ আধিপত্য বিস্তার করি, এই মানুষের পরে আধিপত্য বিস্তার করে হচ্ছে মশা, এমন মশা। তার মানে কোনো নির্দিষ্ট একটা পরিবেশে নির্দিষ্ট একটা প্রজাতি থাকে যারা কিনা অন্যান্য সকল প্রজাতির উপরে কি করে, তোমার আধিপত্য বিস্তার করে। বিভিন্ন স্তরের উদ্ভিদ প্রাণী রয়েছে যারা কিনা নিজেদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে ক্রমাগত বৃদ্ধি লাভ করতে থাকে। খাদ্যস্তর পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা আছে, সময়ের সাথে সাথে সম্প্রদায়ের পরিবর্তন এবং আপেক্ষিক প্রাচুর্যতা। আপেক্ষিক প্রাচুর্যতা মানে দেখো হঠাৎ করে যদি বনের মধ্যে বাঘ বেড়ে যায় তাহলে বাঘের খাবার হিসেবে হরিণ কমে যাবে, হরিণ কমে গেলে খাবারের অভাবে বাঘ কমে যাবে, বাঘ কমে গেলে আবার অবাধ বিচরণের মাধ্যমে হরিণ বেড়ে যাবে। তার মানে প্রত্যেকটা সম্প্রদায়ের একটা আপেক্ষিক প্রাচুর্যতা আছে, কোনোটা বেড়ে গেলে কোনোটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে দেখো আমাদের এই যে স্তর বিন্যাস, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা। উঁচু যে গাছগুলা, সাপোজ বৃক্ষ, যার তারা হলো ওভার স্টোরি, তারা সবাইকে কি করে, ছায়া প্রদান করে। ওভার স্টোরির চেয়ে আরেকটু খাটো, কিন্তু তারা আবার নিজেরা ছায়া পছন্দ করে না, ওদেরকে বলা হয় আন্ডার স্টোরি। দ্যাট মিনস ওরা ছায়া প্রিয় না, কিন্তু ওভার স্টোরির চেয়ে একটু খাটো। যারা ছায়া প্রিয় ওদেরকে বলা হয় ট্রান্সগ্রেসিভ, অর্থাৎ ওরা আন্ডার স্টোরির নিচে থাকে, ওরা আবার ছায়া পছন্দ করে। যেমন ধরো গুল্ম জাতীয় উদ্ভিদ যারা আছে, তোমার রঙ্গন, জবা, গোলাপ, ওরা হলো ট্রান্সগ্রেসিভ। চারা মানে হচ্ছে যারা কিনা বিরুৎ, যেমন ধরো তোমার হচ্ছে দূর্বা ঘাস, ধান, ঠিক আছে। আর ভূসংলগ্ন মানে যারা হলো ডিকম্পোজার, অর্থাৎ বিয়োজক, ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড়, হিউমাস, যারা একদম ভূপৃষ্ঠের সাথে লাগোয়া অবস্থায় থাকে। তার মানে আমরা কি কি বললাম, একদম লম্বা বৃক্ষ জাতীয় গাছগুলোকে আমরা বলেছিলাম ওভার স্টোরি, যারা লম্বা কিন্তু ছায়া দেয় না, আবার নিজেরা ছায়াও নেয় না, ওরা হলো ট্রান্সগ্রেসিভ। যারা ছায়া প্রিয় ওদেরকে আমরা কি বলেছি, আন্ডার স্টোরি। এরপরে আমরা কি বলেছি, ট্রান্সগ্রেসিভ। এরপরে চারা স্তর মানে একদম নিচে, ভূসংলগ্ন মানে যারা হচ্ছে বিয়োজক। তাহলে এবারে চলো দেখে আমাদের ইকোসিস্টেমের কি কি উপাদান আছে। একটা নির্দিষ্ট পরিবেশে গাছ আছে, তাহলে আমরা বৃক্ষকে খাবার হিসেবে গ্রহণ করি, আমরা হলাম খাদক, উদ্ভিদ হলো উৎপাদক,
আবার আমরা মারা যাওয়ার পরে আমাদের ছত্রাক, ব্যাকটেরিয়া, পোকামাকড় আমাদেরকে ব্রেকডাউন করে পচিয়ে গলিয়ে মাটির সাথে মিশিয়ে শক্তিকে আবার পরিবেশে ফেরত দিয়ে দেয়। তাহলে এই যে আমরা হলাম খাদক, উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ বা যারা সালোক সংশ্লেষণ করতে পারে, আমাদেরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় বিয়োজক। আমাদের চারপাশের পরিবেশের মাটি, পানি, আলো, বাতাস, শর্করা, আমিষ, চর্বি, লবণ, পানি, এদের সবাইকে নিয়ে তৈরি হয় বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান। তাহলে এই যে একটা ইকোসিস্টেম, এটা নিয়ে আমরা পড়াশোনা করি ইকোলজিতে। এই ইকোসিস্টেমের উপাদানের মধ্যে রয়েছে অজীব উপাদান, আবার রয়েছে জীব উপাদান। তার মানে অজীব মানে যে এটিপি তৈরি করতে পারবে না, জীব মানে যে কি তৈরি করতে পারে, শক্তি বা এটিপি তৈরি করতে পারে। তাহলে অজীব উপাদান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটি জৈব অজীব উপাদান? ঠিক আছে, বলে দিবে যে তোমার খনিজ লবণ, পানি, কার্বোহাইড্রেট, বায়ু। তোর উত্তর কি হবে? কার্বোহাইড্রেট। নিচের কোনটি ভৌত অজীব উপাদান? হিউমাস, মাটি, নাইট্রোজেন, তাপ। তুমি তো হিউমাস আর তাপ দেখে কনফিউজড হয়ে যাবা, কিন্তু মনে রাখবা হিউমাস মানুষের দেহ থেকে আসে, দ্যাট মিনস এটা জৈব। বুঝে গেছে? তাহলে দেখো জৈব উপাদানগুলোর মধ্যে আমাদের খাবারের উপাদান প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, হিউমাস, বর্জ্য, মৃতদেহ। মৃতদেহ কিন্তু ভৌত উপাদান না, এটা মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ রে, আন্ডার স্টোরি হবে আলিবা। এবার দেখো অজীব মানে হলো লবণ, পানি, মাটি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ সমস্ত গ্যাসীয় উপাদান, তরল উপাদান। আর ভৌত মানে হচ্ছে আমাদের পরিবেশের যে সমস্ত উপাদান পাওয়া যায়, যেমন সৌরশক্তি, তাপ, বায়ু, আর্দ্রতা, এরা সবাই হলো ভৌত উপাদান। এবার দেখো জীব উপাদানের মধ্যে যারা কিনা সালোক সংশ্লেষণ করতে পারে, অর্থাৎ সবুজ উদ্ভিদ, ওদেরকে আমরা বলি উৎপাদক বা অটোট্রফ। অটোট্রফ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, এদেরকে আমরা স্বভোজীও বলতে পারি। উৎপাদক বা অটোট্রফ, বা আমরা কি বলবো এদেরকে, স্বভোজী। তাহলে এদের মধ্যে পড়বে হচ্ছে আমাদের সবুজ গাছপালা, শ্যাওলা, তারপরে হচ্ছে গিয়ে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরা সবাই। তাহলে এদেরকে ভক্ষণ করবে আমাদের প্রাইমারি খাদক, প্রাইমারি খাদককে ভক্ষণ করবে সেকেন্ডারি, আর সেকেন্ডারিকে যারা ভক্ষণ করবে তারা টার্সিয়ারি। এবং যারা হচ্ছে এই সমস্ত স্তরের খাদককে খাবার হিসেবে গ্রহণ করে ওদেরকে কি বলে? অমনিভোরাস, সর্বভুক। অমনিভোরাস বা হচ্ছে সর্বভুক। তাহলে অমনিভোরাসের এক্সাম্পল কে? আমরা মানুষ। যারা শুধুমাত্র ঘাস লতা পাতা খায় ওদেরকে কি বলে? তৃণভোজী, হার্বিভোরাস। যারা মাংস খায়, মাংসাশী, কার্নিভোরাস। আর আমরা মানুষ হচ্ছে সর্বভুক, অমনিভোরাস। এখন তোমার কাছে মনে হতে পারে যে আপু মানুষ তো হচ্ছে গিয়ে আমরা তো সব খাই না। আমরা সব খাই না, কিন্তু চাইনিজ, তারপর কোরিয়ান, ওরা কিন্তু সবকিছুই খায়, ঠিক আছে? তাহলে ওরা হলো অমনিভোরাস। তাহলে দেখো প্রাইমারি গুলা নামগুলা পড়ে ফেলবা। কীট পতঙ্গ যারা, স্পেশালি আর্থ্রোপোডা, পতঙ্গ, ক্রাস্টাসিয়া, ঝিনুক, শামুক, গবাদি পশু, মানুষ, মাছ, ওদেরকে খাবে বড় বড় রাক্ষসে মাছ। উভচরের মধ্যে দেখো ব্যাং, সাপ। সাপ কিন্তু মাধ্যমিকেও হয়, চূড়ান্তও হয়। পাখি, শিয়াল, আবার শিয়াল কিন্তু মাধ্যমিকেও আছে, চূড়ান্ততেও আছে। আর এই হেটারোট্রফ বা খাদককে ভেঙে ফেলবে বিয়োজক, স্যাপ্রোফাজ, ট্রান্সফর্মার, মাইক্রো কনজিউমার। এই প্রত্যেকটা নাম মনে রাখবা, পরীক্ষায় যে কোন নাম দিয়ে দিবে বলা মুশকিল। ব্যাকটেরিয়া, ছত্রাকার, পতঙ্গ, ঠিক আছে? এরা সবাই হলো আমাদের কনজিউমার, ট্রান্সফর্মার। তাহলে আমি আবারও বলি, একটা নির্দিষ্ট পরিবেশে মানুষ, উদ্ভিদ এবং অন্যান্য সকল জীব এবং তারা নির্ভরশীল যে পরিবেশের উপাদানের উপর, তাদের সকলকে নিয়ে গঠিত হয় আমাদের বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান। এই বাস্তুতন্ত্রের মধ্যে যারা কিনা অজীব, এদের মধ্যে কিছু আছে জৈব, কিছু আছে অজৈব, কিছু আছে ভৌত। এই যে তোমার জৈব আর ভৌত, এগুলো আলাদা করে পড়বা। যেমন হিউমাস জৈব, আবার আমাদের মাটি কিন্তু ভৌত উপাদান। জীব উপাদানের মধ্যে যারা সালোক সংশ্লেষী ওদেরকে বলে স্বভোজী, অটোট্রফ। উৎপাদক, প্রডিউসার, ওদেরকে খাবে প্রাথমিক, সেকেন্ডারি আর টার্সিয়ারি বা চূড়ান্ত খাদক বা কনজিউমার। আর খাদক বা কনজিউমার মারা যাওয়ার পরে ওদের দেহকে মাটির সাথে মিশিয়ে দিবে কে? বিয়োজক অথবা ট্রান্সফর্মার অথবা স্যাপ্রোফাজ। এদের আন্ডারে পড়বে ছত্রাকার, ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এবারে দেখো আমাদের এখানে আরো ডিটেলস বলা আছে যে আমাদের উৎপাদক হবে সবুজ উদ্ভিদ, যেমন ভাসমান সবুজ উদ্ভিদকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। স্পাইরোডেলা, পিস্টিয়া, স্পাইরুলিনা, ইউডোরিনা, প্যান্ডোরিনা, এগুলো কিন্তু বেশিরভাগই শৈবাল। খাদকের মধ্যে দেখো জিও প্লাঙ্কটন হচ্ছে ভাসমান ক্ষুদ্র প্রাণী। ওই যে আমরা হাইড্রাতে পড়েছিলাম না, ক্রাস্টাসিয়ান সন্ধিপদী, সাইক্লোপস, ড্যাফনিয়া। সেকেন্ডারি খাদকের মধ্যে পড়ে তিতপুটি, মলা, খলিশা। টার্সিয়ারি হচ্ছে গজার, শোল, বোয়াল, চিতল, মাছরাঙা, বক। আর ব্যাকটেরিয়া, ছত্রাক, এদেরকে আমরা বলি মাইক্রো কনজিউমার।
এবার দেখো খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল, আমরা সেই ছোটবেলা থেকে পড়তাম তাই না, যে হচ্ছে গিয়ে তোমার পুকুর বা বিলে হচ্ছে শ্যাওলা খায় জিও প্ল্যাংটনকে খায় ছোট মাছকে খায় বড় মাছ, আবার হচ্ছে সমুদ্রের ক্ষেত্রে আবার শৈবালকে খায় জিও প্ল্যাংটন, তাকে খায় হেরিং ফিশ, তাকে খায় হাঙ্গর, স্থলভাগে হচ্ছে ঘাস খাবে ঘাস ফড়িংকে খাবে ব্যাংকে খাবে বাজ পাখি। তার মানে একটা নির্দিষ্ট পরিবেশে, ধরো আমি যদি চিন্তা করি একটা ছোট গ্রাম, সে গ্রামে পুকুর আছে, মাটি আছে, তাহলে এই পুকুর মাটির প্রত্যেকটার আলাদা আলাদা খাদ্য শৃঙ্খল থাকে এবং সবগুলো খাদ্য শৃঙ্খল মিলেমিশে কি তৈরি করে, একটা খাদ্য জাল। তাহলে একটা পরিবেশে আমার কিন্তু খাদ্য জালে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। এখন ধরো মজার ব্যাপার হচ্ছে আমাদের উৎপাদক যতটুকু খাবার বানাবে তার মাত্র 10% যাবে প্রাথমিক খাদ্যকে, তার 10% যাবে সেকেন্ডারি খাদ্যকে, তার 10% যাবে টারশিয়ারি খাদ্যকে। তাহলে প্রতিটা স্তর মাত্র 10% করে শক্তি পাচ্ছে। এই যে খাদ্য শৃঙ্খলের প্রতিটা স্তর, এদেরকে বলা হয় ট্রফিক লেভেল। কি বলা হয়? ট্রফিক লেভেল। আর এই ট্রফিক লেভেলে মাত্র 10% করে যে শক্তি প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় 10% নিয়ম বা তোমার 10th পার্সেন্টাইল নিয়ম, 10% নিয়ম। এটা দিয়েছিলেন বিজ্ঞানী লিন্ডারম্যান ইন্টারফেরন আবিষ্কার করে, আর 10% নিয়ম দিয়েছিলেন লিন্ডেনম্যান। ঠিক আছে, তাহলে উৎপাদক থেকে শুরু করে আমাদের চূড়ান্ত খাদক পর্যন্ত বিভিন্ন জীবের মধ্য দিয়ে শক্তির প্রবাহকে বলে খাদ্য শৃঙ্খল এবং বিভিন্ন স্তরকে বলে ট্রফিক লেভেল। আর এই যে প্রত্যেকটা স্তর বা ট্রফিক লেভেলে মাত্র 10% করে শক্তি প্রবাহিত হয়, এটাকে বলা হয় 10% নিয়ম। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞা পড়বা, খাদ্য শৃঙ্খল কাকে বলে, ট্রফিক লেভেল কাকে বলে, 10% নিয়ম বলতে কি বুঝো, এগুলো সব জ্ঞানমূলক। এবারে চলে আসে আমাদের ইকোলজিক্যাল পিরামিড। এই পিরামিডের একটা সুন্দর পার্থক্য তোমাদের বইতে দেওয়া আছে। আমি যদি বলি যে আমার পরিবেশে গাছের সংখ্যা বেশি নাকি বাঘের সংখ্যা বেশি, বলো তো দেখি, তোমরা কে বলতে পারবা? আমাদের পরিবেশে গাছ বেশি আছে নাকি বাঘ বেশি আছে, বলো তো? গাছ বেশি আছে নাকি বাঘ বেশি আছে? আমরা যতই বলি না কেন যে মানুষ গাছ কেটে ফেলে, গাছ কমায় ফেলে, বাট তুমি কি ঘাস গুনে শেষ করতে পারবা? তাহলে শালক সংশ্লেষণকারী গাছ দুইটাই রেয়ার না রে, গাছ আছে, আমরা যদিও গাছ কাটি তারপরও গাছ কিন্তু পাওয়া যায়। ভেরি গুড প্রান্ত, অনন্য, তারেক, রায়েদ, কেকা, কেকা আপার কথা মনে পড়ে গেল, অনন্যা, অহনা, রাশফি। হ্যাঁ, মানুষ তো অবশ্যই বেশি, বাট মানুষের চেয়ে গাছ বেশি। ঠিক আছে, যদি মানুষের চেয়ে গাছ বেশি না হতো তুমি এখনো এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারতে না। তাহলে আমরা যদি সে গাছগুলার ওজন বের করি, বড় বড় বট গাছ, ছোট ছোট ঘাস, তাহলে ওজনের দিক থেকেও গাছ বেশি, সংখ্যার দিক দিয়েও গাছ বেশি। আবার আমি গাছ থেকে সব পানি বের করে গাছগুলোকে ড্রাই করে যদি ওজন করি, তাহলেও তার ওজন বেশি। তাহলে আমি যে বললাম সংখ্যার দিক থেকে আমাদের গাছ বেশি, তাহলে আমি সবগুলা গাছের সংখ্যা বের করে ওগুলাকে এরকম বসালাম একটা গ্রাফের মধ্যে। এরপর আমি বললাম যে ঘাস খায় হচ্ছে গরু, তাহলে আমি সবগুলা গরুকে সংখ্যা বের করে সেগুলোকে আমি সেই গ্রাফের মধ্যে বসালে সেটা অবশ্যই গাছের চেয়ে কম হবে। এবার আমি বললাম যে গরু খায় মানুষ, তাহলে আমি মানুষের কি করলাম, সংখ্যা গুণে পিরামিডে বসালে ওগুলোর সংখ্যা গরুর চেয়েও কম হবে। তাহলে দেখো, আমি সংখ্যার কথা বলি কিংবা তাদের দ্বারা উৎপন্ন শক্তির কথা বলি কিংবা ওদের শুষ্ক ভরের কথা বলি, যে কথাই বলি না কেন, যদি আমরা ওদেরকে স্তরে স্তরে সাজাই তাহলে সবসময় আমাদের উৎপাদকের পরিমাণ থাকবে সবচেয়ে বেশি আর চূড়ান্ত খাদকের পরিমাণ থাকবে সবচেয়ে কম। তাহলে এই যে আমরা ওদেরকে ওদের সংখ্যা, শক্তি বা ওজনের উপর নির্ভর করে স্তরে স্তরে সাজালে একটা পিরামিড আকৃতির গঠন পাওয়া যায়, এটাকে বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। এবং ইকোলজিক্যাল পিরামিডে আমরা বায়োমাস, শুধুমাত্র ড্রাই ওয়েট না, আমরা ওদের হচ্ছে গিয়ে তোমার তাজা ওজন, আয়তন অনেক কিছু দিয়ে বের করতে পারি। বুঝা গেছে? তাহলে এই যে আমাদের ইকোলজিক্যাল পিরামিড, এটার মানে হচ্ছে আমরা কোন একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন উপাদানকে যদি তাদের সংখ্যা, শক্তি বা শুষ্ক ভরের উপর ভিত্তি করে স্তরে স্তরে সাজাই, তাহলে আমরা পিরামিড আকৃতির যে গঠন দেখতে পাই তাকেই বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। তাহলে তুমি ইকোলজিক্যাল পিরামিডের সংজ্ঞাটা জ্ঞানমূলকের জন্য পড়বা, আর 3 প্রকার পিরামিডের যে পার্থক্য, সেই পার্থক্যটা সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে, এবার দেখো শক্তি প্রবাহ, এখান থেকে কিন্তু সিকিউ আসে। তাহলে শক্তি প্রবাহের কিছু বৈশিষ্ট্য আসে। তুমি চিন্তা করো, আমাদের সূর্য আমাদের সবচেয়ে বেশি শক্তি দেয়। তোমরা জানো কিনা সূর্য যে শক্তি দেয় ওইটার হচ্ছে গিয়ে তোমার মাত্র হচ্ছে
0.5 থেকে 3.5% আমাদের পাতার ক্লোরোপ্লাস্ট অ্যাবজর্ভ করে। তার মানে তুমি চিন্তা করতে পারতেছো, সূর্যের শক্তির মাত্র 3.5% দিয়ে পুরা জীবজগতের খাবার বানানো হয়ে যায়। তাহলে কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে থাকবে তখন কি অবস্থাটা হবে একবার চিন্তা করো। তাহলে সূর্য থেকে যে শক্তিটা আসবে, এই শক্তির 10% যাবে উৎপাদকের কাছে, 10% যাবে প্রথম স্তরের খাদক মানে তৃণভোজী প্রাণীর কাছে, আর 10% যাবে দ্বিতীয় স্তরের খাদক বা মাংসাশী প্রাণীর কাছে। এরপর মাংসাশী প্রাণীগুলা মারা গেলে বিয়োজক তাদেরকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে এবং ওদের শ্বসন প্রক্রিয়ায় বাকি শক্তিগুলা বিনষ্ট হয়ে যাবে। তাহলে এই যে শক্তি প্রবাহ, এটা কি একমুখী নাকি উভমুখী বলতো? আমাদের এই যে শক্তি প্রবাহ কোত্থেকে কোথায় যাচ্ছে? উৎপাদক থেকে শুরু করে সবসময় বিয়োজকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের শক্তি প্রবাহ, এটা কি একমুখী হবে নাকি উভমুখী হবে? দেখো তো, উভমুখী হওয়ার কি কোনো চান্স আছে? আমরা তো প্রতি স্তরে প্রায় 90% শক্তি তো হারাই ফেলতেছি। তাহলে এটাকে উভমুখী হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তাহলে আমাদের প্রতি স্তরে যেহেতু 10% নিয়ম মেনে চলে, অর্থাৎ 10% করে শক্তি পরের লেভেলে স্থানান্তরিত হয়, এজন্য আমাদের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। ঠিক আছে? এবং আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে শক্তি কখনো নষ্ট বিনষ্ট হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তবে এই শক্তিগুলো বিভিন্ন ট্রফিক লেভেলে স্থানান্তরিত হওয়ার সময় কিছুটা অপচয় হয়। তার মানে শক্তি কিন্তু নিজে কখনোই নষ্ট হয়ে যাবে না। সে যদিও অপচয় হয়, অপচয় হওয়ার পর কিন্তু সে পরিবেশেই রয়ে যায়। ঠিক আছে, পরিবেশেই রয়ে যায়। সে অলওয়েজ উৎপাদক থেকে শুরু করে বিয়োজকে গিয়ে শেষ হয়ে যাবে এবং প্রতি স্তরে যে অপচয়টা হলো সেটা কিন্তু পরিবেশেই রয়ে যাবে। বুঝা গেছে? এটাই হচ্ছে 10% নিয়ম। ভেরি গুড। উভমুখী হবে না আলিভা, এটা অলওয়েজ একমুখী হবে। তারেক, এটা উভমুখী হবে না। ঠিক আছে? সত্যি যদি একমুখী হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা কিভাবে মানলো? আফরা, তুমি চিন্তা করো, যদি আমার শক্তি একমুখী হয় তাহলে সেই শক্তিটা পরিবেশে ফিরে যাচ্ছে। সেই পরিবেশ থেকেই তো, সেই সূর্য থেকেই তো আবার শক্তিটা গাছের মধ্যে ফেরত আসলো না? আমরা কি বললাম যে শক্তি অপচয় হয়, তাহলে যেটা অপচয় হয় সেটা তো পরিবেশেই চলে গেল। সেই পরিবেশ থেকে যে সূর্য শক্তি পায়, ওই সূর্যের শক্তি তো আবার গাছের মধ্যে ফেরত আসে। তাহলে আমাদের এই শক্তির সংরক্ষণশীলতা ফলো করা হলো। ঠিক আছে? বুঝা গেছে? বিনষ্ট হবে না তাহসিন, ওটা অপচয় হয়। ঠিক আছে? অপচয় হওয়ার পর সেটা পরিবেশে ফেরত যায়, ওটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে তাহসিন? ওকে, তাহলে এটা কিন্তু ভালো করে পড়বা। তাহলে আমাদের প্রথম কুইজ, ইকোসিস্টেমে শক্তি প্রবাহ কয়টি পর্যায়ভুক্ত? 2, 3। কুইজ কি দেওয়া হয়েছে? আচ্ছা, একটু ওয়েট করো, কুইজ করে দিচ্ছি, ইনক্লুড করে দিচ্ছি। ওকে, আমি লঞ্চ করে দিলাম, তোমরা সবাই অ্যান্সার করো। সাউন্ড অফ করে দিন একটু। ওকে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে এখানে? আমাদের শক্তি প্রবাহ হচ্ছে 3টি পর্যায়ভুক্ত। তার মানে আমরা 3টা লেয়ারে শক্তিকে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক, আর একটা হলো বিয়োজক। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের শক্তি প্রবাহের 3 স্তর পাওয়া যাবে। তাহলে আমাদের ফার্স্টেজ ফিঙ্গারে অনেক নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট বান্দা আছে। আচ্ছা, রাইদ, লিজু, ইফাত, কেকা, সাদিয়া, প্রান্ত, সোনালী, রবিউল, আফরা, মেহজাবিন, ভেরি গুড।
ওকে, তাহলে হচ্ছে আমরা হলো পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, 3 নাম্বারটা আরেকবার বলবো। দেখো, 3 নাম্বারে বলা হয়েছে কি, যে আমাদের 10% নিয়ম মেনে আমাদের শক্তি প্রবাহিত হয়। যদি আমাদের সৌরশক্তিতে 1000 কিলো ক্যালোরি এনার্জি থাকে, তার 10% মানে হচ্ছে কি 100 কিলো ক্যালোরি যাবে উৎপাদের কাছে, সেখান থেকে 10 কিলো ক্যালোরি পাবে তৃণভোজী প্রাণী, আর 1 কিলো ক্যালোরি পাবে মাত্র মাংসাশী প্রাণী। তাহলে প্রত্যেক লেভেল থেকে মাত্র 10% করে শক্তি পরের লেভেল পাচ্ছে, এটাকে আমরা বলি 10% নিয়ম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা বললাম বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য। বায়োমাস মানে শুষ্ক ওজন, এবং ভর সবসময় নিচ থেকে উপরের দিকে কমবে, এই জন্যই তো পিরামিড আকৃতি। আর সর্বোচ্চ খাদকের সংখ্যা বেশি দেখে ভরও কম, তার মানে 3টাই কারেক্ট। এবারে চলে আসে আমাদের আসল পয়েন্ট, উদ্ভিদের অভিযোজন। জলজ উদ্ভিদদেরকে আমরা বলে থাকি হাইড্রোফাইট, অর্থাৎ যারা জলে বাস করে। মরুজ উদ্ভিদদেরকে আমরা বলে থাকি জেরোফাইট, আর লোনা মাটির উদ্ভিদদেরকে আমরা বলে থাকি হ্যালোফাইট। ঠিক আছে, হাইড্রো, জেরো, আরেকটা হচ্ছে কি আমাদের হ্যালোফাইট। তার মানে দেখো, আমরা হচ্ছে জিনিসগুলোকে মনে রাখবো কিভাবে। আমাদের গাছের 5টা অংশ আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। আমরা এই 5টা পয়েন্ট ধরে আমাদের এই জলজ উদ্ভিদের অভিযোজনগুলা কিন্তু মনে রাখতে পারি। সাপোজ আমি যদি আমাদের জলজ উদ্ভিদের কথা বলি, তাহলে জলজ উদ্ভিদের কথা বললে তোমাদের সিক্স সেন্স কি বলে? একটা গাছ যদি পানির নিচে থাকে, একটা গাছ যদি পানির নিচে থাকে, তার মূলগুলা কেমন হবে? নরম সরম হবে নাকি শক্তপোক্ত হবে? একটা গাছ সারাদিনই তোমার হচ্ছে পানির নিচে থাকে। এখন মূলের মেইন কাজ কি? মাটি থেকে পানি শোষণ করে গাছের একদম পাতা বা টপ পর্যন্ত পৌঁছায় দেওয়া। এখন একটা গাছ সারাদিনই আইদার পানির মধ্যে ভাসতেছে, অথবা পানির মধ্যে ডুবে আছে, পানির মধ্যে মাটিতে বসে আছে, তাহলে কি ওর মূল শক্ত হওয়ার দরকার আছে নাকি নরম থাকবে? এক্সিলেন্ট, ননির পুতুল হবে। ঠিক আছে, এটা আপনার মজার কথা বলছে, একদম লুতাপুতা হবে। ওর কি মূল রোমের কোনো দরকার আছে? মূল রোমের মেইন কাজই তো হচ্ছে পানি আর খনিজ লবণ শোষণ করা। তাহলে কি মূল রোমের কোনো কাজ আছে? ভেরি গুড, কোনো কাজ নেই। তাহলে আমরা কি পাবো? যারা কিনা জলজ উদ্ভিদ, ওদের মূল হবে নরম, দুর্বল, লম্বা পর্ব বিশিষ্ট, এবং মূল রোম নাও থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরো তোমার ওলফিয়া জাতীয় উদ্ভিদগুলোতে কিন্তু মূল রোম পাওয়া যায় না। বোঝা গেছে? এরপরে আমরা যদি ওদের কাণ্ডের কথা বলি, তাহলে ওদের কাণ্ডকে সুগঠিত হওয়ার দরকার আছে নাকি নরম সরম কাণ্ড হবে? ওদের কাণ্ডর কাজ হচ্ছে ওদেরকে প্রতিরক্ষা দেওয়া, তাহলে কাণ্ড তো কি হবে? নরম হবে, কারণ ওদের তো প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার দরকার নেই, ওরা পানির মধ্যে ডুবে থাকে। তাহলে তোমার কোনো যান্ত্রিক বা মেকানিক্যাল টিস্যু থাকে না। মেকানিক্যাল টিস্যু মানে যে টিস্যুগুলো ওদেরকে দৃঢ়তা প্রদান করবে বা শক্তি প্রদান করবে। এবং ওদের কাণ্ড, যারা কিনা মূলাবদ্ধ উদ্ভিদ, মূলাবদ্ধ মানে হলো পানির নিচে মাটিতে আবদ্ধ অবস্থায় থাকে, সেই সমস্ত মূলাবদ্ধ উদ্ভিদগুলাতে আমরা কাণ্ডতে রাইজোম পাবো, অর্থাৎ লম্বা নলাকার কাণ্ড। ঠিক আছে, এবং ওদের কাণ্ডর মধ্যে আমরা পত্ররন্ধ্র পাবো না। পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্রের কাজ হচ্ছে, পত্ররন্ধ্র হলো প্রস্বেদনের অতিরিক্ত প্রস্বেদন, অতিরিক্ত বাষ্প পানি আকারে বের করে দেয়। এখন ওরা তো থাকেই পানির মধ্যে, তাহলে তো প্রস্বেদনের আর কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে ওদের কোনো পত্ররন্ধ্র নেই, ওদের কোনো ভাস্কুলার বা পরিবহন টিস্যুও থাকবে না। ঠিক আছে, ভাস্কুলার টিস্যু নেই। ঠিক আছে, এবং ওদের কাণ্ডতে আমরা বড় বড় বায়ু কুঠুরি পাই। বলতো বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? অ্যারো মানে বাতাস। তাহলে যে সমস্ত প্যারেনকাইমাতে বায়ু কুঠুরি থাকবে ওদেরকে আমরা বলবো অ্যারেনকাইমা। এবং বায়ু কুঠুরি থাকার কারণে ওরা ইজিলি পানির মধ্যে ভেসে থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ মেসোফাইট আছে প্রান্ত, কিন্তু ওটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না। আমাদের হাইড্রো, হ্যালো আর জেরো, এই 3টা থেকেই বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে ওদের কাণ্ডটা নরম এবং স্পঞ্জি জাতীয় হবে, সেখানে আমরা হচ্ছে গিয়ে কি পাবো বলতো? বায়ু কুঠুরি পাবো, যেটা ওদেরকে ভাসতে সাহায্য করবে। বোঝা গেছে? এরপর আমরা যদি বলি যে তোমার হচ্ছে কিউটিকল, আমরা জানি কাইটিন হচ্ছে একটা শর্করা যার সাথে মোম জাতীয় লিপিড যুক্ত হয়ে আমাদের কিউটিকল তৈরি করে। তাহলে কিউটিকল কিন্তু এক ধরনের চর্বি। ঠিক আছে, আমাদের মোম তো চর্বি, তাই না? তাহলে বলো তো, যারা কিনা জলজ উদ্ভিদ, ওদের কি কিউটিকল থাকবে? ওরা সারাদিন পানিতে থাকে, তাহলে এমন কোন জিনিস কি ওদের থাকবে যেটা পানির প্রতি অভেদ্য? তাহলে ওদের কিউটিকল হচ্ছে থাকে না। এরপরে আমরা যদি পাতার কথা বলি, তাহলে ওদের পাতাগুলা হবে কেমন? অনেক চওড়া।
যাতে করে পানির টানে ওদের পাতাটা সহজে কি হয়ে না যায়, ছিঁড়ে না যায়। বুঝা গেছে? তাহলে পাতাটা কি হবে, একদম পাতলা নরম বড়, এবং আকৃতির মধ্যে অনেক অনেক ভ্যারিয়েশন দেখা যায়, এবং আলোর জন্য স্বচ্ছ এবং ভেদ্য। মানে এত পাতলা আর স্বচ্ছ যে তুমি পাতার এক সাইড থেকে ওই পাশ দেখতে পারবা। ঠিক আছে? এবং অ্যামাজন লিলি যে পাতাগুলো আছে, অ্যামাজন লিলির পাতাগুলো এত বড়, ওরা একটা বেবিকে ক্যারি করতে পারে। ঠিক আছে? তাহলে ওদের পাতাগুলো অনেক পাতলা হবে, নরম হবে, এবং ওরা হচ্ছে কি এতটাই বড় হবে যে একটা বেবিকে ওরা ক্যারি করতে পারবে, আলোর জন্য ভেদ্য হবে, এবং কি হবে, স্বচ্ছ হবে। এরপরে আমরা যদি বলি যে ওদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ওদের সারা দেহে থাকে। ঠিক আছে? কারণ সারা শরীরই তো পানির মধ্যে ডুবানো থাকে। এজন্য ওরা কি করতে পারে, সমস্ত দেহ দিয়ে ওরা হলো সালোক সংশ্লেষণ করতে পারে। ওদের সমস্ত দেহে কি পাওয়া যাবে, ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে। তার মানে সমস্ত দেহ ওদের সালোক সংশ্লেষণের জন্য পরিবর্তিত। ঠিক আছে? তাহলে আমরা বায়োকুঠুরি পাবো, কোনো মেকানিক্যাল টিস্যু পাবো না, পরিবহন টিস্যু থাকবে না, থাকলেও অগঠিত, স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকবে না, এবং ওরা ওদের পুরো বডি দিয়ে সালোক সংশ্লেষণ করবে, পুরো বডি দিয়ে পানি অ্যাবজর্ব করবে। এবং ওদের বংশবৃদ্ধির প্রক্রিয়া কেমন হবে বলো তো? ওদের বংশবৃদ্ধির প্রক্রিয়া কেমন হবে, কোন প্রক্রিয়া ওরা বংশবৃদ্ধি করবে? হ্যাঁ, এটা থেকে বোর্ড কোশ্চেন হয় রাইট, এর জন্য এটা বলতেছি। কচুরিপানার পাতা শক্ত, বাট অতটাও শক্ত না, নইলে তো আমরা খেতে পারতাম না। অনেকে কচুরিপানা খায় কিন্তু। আচ্ছা, ভেরি গুড। ওরা হচ্ছে অঙ্গজ প্রজনন করবে, কারণ ওরা হচ্ছে যদি যৌন প্রজনন করতে যায় তাহলে ওদের স্পোর, রেণু এগুলো তো পানিতে ভেসে যাবে, এজন্য ওরা অঙ্গজ প্রজনন করে। তাহলে দেখো, আমরা যদি একদম সিরিয়ালি কল্পনা করি, একটা গাছের মূল, কাণ্ড, পাতা কেমন হবে, সে যেমন পরিবেশে থাকবে সেই পরিবেশ অনুযায়ী তার উদ্ভিদের বৈশিষ্ট্য হবে। তাহলে মনে রাখাটা সহজ, আমরা আলাদা করে মুখস্থ করা লাগতেছে না। তাহলে এখন সেম জিনিসটা আমরা যদি একটু মৌরজ উদ্ভিদের জন্য চিন্তা করি, মৌরজ উদ্ভিদ, তাহলে এবার তোমরা বলো, যারা কিনা মরুভূমিতে থাকে সেই সমস্ত মৌরজ উদ্ভিদের মূলগুলা কি লম্বা লম্বা হবে, সুগঠিত হবে, নাকি জলজ উদ্ভিদের মতো পাতলা পুতলা হবে? যারা মরুজ উদ্ভিদ ওদের মূলগুলা কি এরকম শক্তপোক্ত হবে, নাকি আমাদের হচ্ছে কি জলজ উদ্ভিদের মতো পাতলা পুতলা হবে? তোমাদের কাছে কি মনে হয়? ভেরি গুড। তার মানে ওদের যে মূল, সেই মূলটা হচ্ছে গিয়ে লম্বা, সুগঠিত, এবং কখনো কখনো মাটির উপরে থাকে, আবার কখনো কখনো মাটির অনেক গভীরে প্রবেশ করে। কারণ আমাদের মরুভূমিতে কিন্তু কি পানি নেই। তো যখনই বৃষ্টি হবে এবং মাটির যে গভীরে পানি থাকুক না কেন, মূল কি করবে, মাটির সে গভীরে প্রবেশ করে সে পানিটাকে শোষণ করবে। এজন্য মূলটাকে অবশ্যই সুগঠিত হতে হবে। এবার বলো কাণ্ড, ওদের কাণ্ড কেমন হবে? অবশ্যই কাণ্ড সুগঠিত, শক্তপোক্ত হবে। কাণ্ডতে যান্ত্রিক টিস্যু পাওয়া যাবে। ঠিক আছে? এবং কাণ্ডতে আমরা কি পাবো, পরিবহন টিস্যু পাবো, জাইলেম, ফ্লোয়েম পাবো, তাই না? কাণ্ডতে পরিবহন টিস্যু থাকে। এবং ওদের কাণ্ডর একটা বৈশিষ্ট্য কি, যে ওদের কাণ্ডটা ছোট সাইজের হবে, যাতে করে গাছের আকারটা একদম ছোট মোটো হয়। বুঝা গেছে? এবং ওদের যে প্যারেনকাইমা কোষগুলো আছে সেগুলো কিন্তু রসালো হবে, এবং এপিডার্মিসে আমরা কি পাবো, বহু স্তর পাবো, অনেকগুলা স্তর পাবো, মোটা প্রাচীর পাবো, ঘন সন্নিবিষ্ট পাবো। তাহলে ওদের যে এপিডার্মিস, এপিডার্মিস মানে হলো বহিত্বক, এটা হচ্ছে কি বহু স্তর বিশিষ্ট, মোটা প্রাচীর যুক্ত এবং ঘন সন্নিবিষ্ট। কেন? যেভাবেই হোক আমার পানির অপচয় রোধ করতে হবে। মরুভূমিতে এমনিতেই পানি নাই, তাই না? জলজ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কি ছিল, যে ওরা সারাদিন পানি পায়, এজন্য পানির অপচয় রোধ করার যে সমস্ত পদক্ষেপ দরকার সেগুলোর দরকার নাই। পানির জন্য মূল দরকার নাই, মূল রোম দরকার নাই। আবার আমি সারা শরীর দিয়ে পানি অ্যাবজর্ভ করতেছি, এই জন্য আমাদের পত্ররন্ধ্র দরকার নাই। কিন্তু মরুজ উদ্ভিদ, আহারে, ওরা পানি পায় না, সারাদিন গভীরের মানে কি বলবো গরমের মধ্যে থাকে। এজন্য যেভাবেই পারে ওদের উদ্দেশ্যই হচ্ছে পানির অপচয় রোধ করা। আইদার তুমি বেশি বেশি পানি শোষণ করবা, অথবা পানির ক্ষয় রোধ করবা, অথবা পানিটাকে শরীরের মধ্যে ধরে রাখবা। যেভাবেই পারো সেভাবেই তোমাকে জিনিসটা মেনটেন করতে হবে। এফিমেরালস মানে যারা খরা এড়ায়, খরা প্রতিরোধকারী জাত, ওদেরকে এফিমেরালস বলে। ঠিক আছে প্রান্ত? হ্যাঁ অবশ্যই, তোমার ক্যাকটাসে কিন্তু পানি বেশি দিলে ক্যাকটাস মরে যায়। এই জন্য যাদের গাছে বাসায় হচ্ছে ক্যাকটাস আছে তারা অবশ্যই পানি কম কম দিবা। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই পাতার কাছে,
তাহলে এই যে ওদের পাতা, সেই পাতাটা কি করে পানি শোষণ করে রাখে, এজন্য ওটা কেমন হবে, রসালো, চ্যাপ্টা এবং কাঁটায় রূপান্তরিত হয়। কারণ ওরা কি করে, পানি অ্যাবজর্ব করতে করতে এমন সাইজে ছোট হয়ে যায় যে ওরা কাঁটার মতো হয়ে যায়, এতে করে ওদের পানির অপচয় রোধ হয়। ঠিক আছে, কাঁটায় রূপান্তরিত হয়। এবং ওদের পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রটা যদি একদম বাইরে বিকশিত করা থাকে বা বের করা থাকে, তাহলে কিন্তু তোমার হচ্ছে যে বেশি বেশি করে প্রশোধন হবে, কারণ অনেক রোদ থাকে মরুভূমিতে। এই জন্য পত্ররন্ধ্রগুলো কি থাকে, পাতার অনেক ভিতরে লুকায়িত থাকে। ঠিক আছে, পত্ররন্ধ্র একদম পাতার ভিতরে লুকায়িত থাকবে। এবং বলতো ওদের কিউটিকলের কি অবস্থা হবে, ওদের কিউটিকল গুলো কেমন হবে বলতো? কিউটিকল কি পুরু হবে নাকি পাতলা হবে নাকি একেবারেই থাকবে না? ভেরি গুড, ওদের হচ্ছে কিউটিকল গুলো পুরু হবে, তাই না? তাহলে ভেরি গুড। তাহলে পাতার মধ্যে আমাদের কিসের প্রসঙ্গ চলে আসলো, কিউটিকল। তাহলে ওদের প্রতিরক্ষা প্রদান করার জন্য এবং পানির অপচয় রোধ করার জন্য পাতার কিউটিকল গুলো হবে অনেক বেশি পুরু, মোটা, প্রাচীর যুক্ত। ঠিক আছে, অনেক পুরু হবে, মোটা প্রাচীর যুক্ত হবে। এবং আমরা কিন্তু ওদের মধ্যে মূলরোমও পাবো। তাহলে এই যে গাছ, এই গাছগুলোর আকৃতি হচ্ছে গিয়ে ছোট, ঝোপযুক্ত। কারণ অনেক বড় গাছ হইলে বেশি বেশি প্রশোধন হবে, যদি ছোটখাটো সাইজের হয়, বুশি হয়, তাহলে কি হবে, এই গাছগুলো হচ্ছে পানির অপচয় রোধ করতে পারবে। তার মানে দেখো, মরুজ উদ্ভিদ প্রচন্ড গরম, পানি ধরে রাখতে হবে। এজন্য লম্বা লম্বা সুগঠিত মূল, কাণ্ডগুলা মোটা সোটা, যেখানে যান্ত্রিক টিস্যু, পরিবহন টিস্যু পাওয়া যাবে, পত্ররন্ধ্র অনেক ভিতরে লুকানো থাকবে, কোনো বায়ুকুঠুরি আমরা পাচ্ছি না। এবং আমরা কি পাবো, রসালো, চ্যাপ্টা, কাঁটায় রূপান্তরিত হওয়া পাতা পাবো, পুরো মোটা কিউটিকল পাবো এবং ছোট ঝোপযুক্ত আকৃতি পাবো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, ওদের যে প্যালিসেড প্যারেনকাইমা পাতার মধ্যে, পাতার প্যারেনকাইমাকে আমরা কি বলি, মেসোফিল বলি না, পাতার গ্রাউন্ড টিস্যুকে, এর মধ্যে যে প্যালিসেড প্যারেনকাইমা থাকবে বেশি বেশি, কারণ প্যালিসেড প্যারেনকাইমা গুলো হচ্ছে কাছাকাছি থাকে, স্পঞ্জি প্যারেনকাইমা গুলো তো গোল গোল ফাঁকা ফাঁকা করে থাকে, তখন প্রশোধন বেশি হয়। এজন্য ওদের পাতায় আমরা কি পাবো, ঘন সন্নিবিষ্ট প্যালিসেড প্যারেনকাইমা পাবো। ট্রান্সপিরেশন কম হয় কেন, কারণ রাইদ ওরা তো মরুভূমিতে থাকে, আর মরুভূমিতে তো সব পানি তো বের হয়ে যায়, এজন্য যেভাবেই হোক আমাকে পানির অপচয় রোধ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমাদের মোটামুটি মরুজ উদ্ভিদের অভিযোজন পড়া শেষ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? মরুজ উদ্ভিদ নিয়ে কারো কোনো কনফিউশন, কেউ কিছু বলতে চাও? ভেরি গুড। তাহলে এবারে চলো আমরা হচ্ছে লাস্ট ওয়ান পড়বো, যেটা হচ্ছে আমাদের লবণাক্ত উদ্ভিদ বা হচ্ছে হ্যালোফাইট, ম্যানগ্রোভ। তাহলে আমরা যদি ম্যানগ্রোভ উদ্ভিদের মূলের কথা বলি, তাহলে ওদের মূল কিন্তু সুগঠিত, বাট এই সুগঠিত মূল কিন্তু মাটির অত বেশি গভীরে যাবে না, কারণ মাটির গভীরে তো লবণ, তাই না? তাহলে মাটির গভীরে যদি লবণ হয়, তাহলে ওরা তো কি করবে, সেই লবণের প্রভাবে মারা যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য এরা মাটির অত বেশি গভীরে যায় না। তাহলে কি করে, যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হলে মাটির সাথে হচ্ছে পানি মিশে সেই লবণাক্ততাটা কমে যায়, তখন ওরা কি করে, পানি শোষণ করে রাখে। বৃষ্টিপাত হলে ওরা বেশি বেশি করে পানি শোষণ করে রাখে। ঠিক আছে, তার মানে লবণাক্ত উদ্ভিদ মানে এই সমস্ত অঞ্চলের মাটিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এই জাতীয় লবণ থাকবে। তো যারা কি করে, যখন লবণাক্ত অঞ্চলে উদ্ভিদগুলা যখন বৃষ্টিপাত হয়, ওরা জানে যে পানির সাথে মিশে কি হইতেছে, লবণটা একটু কমে যাচ্ছে, তখন ওরা বেশি বেশি করে কি করে, পানিটাকে ধরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে দেখো, আমরা যদি বলে থাকি তাহলে কাণ্ডের কথা, তাহলে ওদের সাথে কিন্তু আমাদের হচ্ছে জেরোফাইটের কিন্তু মিল আছে। তাহলে ওদের কাণ্ডগুলা কি হবে, সেম, সুগঠিত হবে। এরপরে এপিডার্মিস হচ্ছে বহুস্তর বিশিষ্ট হবে, যান্ত্রিক টিস্যু পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি ওদের হচ্ছে পাতার কথা বলি, তাহলে ওদের পাতাটাও কেমন হবে, রসালো এবং কাঁটায় রূপান্তরিত। এবার দেখো, ওদের কিছু বিশেষায়িত মূল আছে, সে মূলগুলা কেমন? বিশেষায়িত মূলগুলা হচ্ছে, ওরা যেহেতু সবসময় জোয়ার ভাটার মধ্যে থাকে, তাহলে কি করবে, জোয়ার ভাটার মধ্যে থাকলে গাছগুলা বেঁকে যাওয়ার কথা, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন উপায় জোয়ার ভাটার মধ্যে থাকলে গাছগুলা যাতে বেঁকে না যায়, এজন্য ওদের কিছু মূল মাটির উপরে উঠে এসে একটা অবলম্বন তৈরি করে, যাকে বলে ঠেস মূল। তাহলে ঠেস মূল কি করবে, গাছের হেলে যাওয়া প্রতিরোধ করবে। ঠিক আছে,
এরপরে আমরা যদি বলি যে ওদের মাটিতে এত এত লবণ, যে লবণের ফলে ওরা শ্বাস নিতে পারে না, ওদের অক্সিজেনের অভাব হয়। এই জন্য এই অক্সিজেনের অভাব পূরণ করার জন্য ওদের কি থাকে, মাটির নিচে ছোট ছোট বায়ুকুঠুরি যুক্ত কিছু মূল থাকে, যেগুলাকে বলে শ্বাসমূল বা নিউমেটোফোর। নিউম্যাটো মানে হচ্ছে বাতাস, নিউমো মানে বাতাস, তাহলে ফোরা মানে পোরাস, পোর, এগুলো মানে হলো ছিদ্র। তাহলে যে ছিদ্রগুলোর মধ্যে অক্সিজেন জমে থাকার কারণে ওরা অতিরিক্ত লবণাক্ততার মধ্যেও শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে পারে, ওদেরকে আমরা কি বলবো, শ্বাসমূল বলবো। তার মানে যে বায়ুকুঠুরি, সে বায়ুকুঠুরির অক্সিজেন গ্যাস ওদের শ্বাস প্রশ্বাস নিতে কি করবে, সাহায্য করবে। এবং হচ্ছে গিয়ে ওদের এই শ্বসন কার্য, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে গিয়ে নির্ভর করতেছে শ্বাসমূলের উপরে। এবং ওরা যথেষ্ট পরিমাণে পানি কিন্তু শোষণ করতে পারে না, এজন্য ওদের প্রশোধন কিন্তু নিয়ন্ত্রিত। ঠিক আছে, ওরা কিন্তু বেশি বেশি করে প্রশোধন করবে না। বুঝা গেছে? তার মানে আমরা কি বলতে পারি যে হচ্ছে ওদের আরেকটা প্রক্রিয়ার নাম হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। নর্মালি আমরা কি জানি, একটা ফল থেকে বীজ বের করে আমরা যদি সেই বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দিই, তাহলে সেখান থেকে কি হয়, চারা বের হয়। ওই বীজটা যখন পানি শোষণ করে চারা বের করে, ওইটাকে তো অঙ্কুরোদ্গম বলে, তাই না? তো ওদের বীজগুলা কি করে, মাটিতে গেঁথে গেলে ওই চারা উঠার আগে কি করে, জোয়ার ভাটা টানে সব বীজ ভেসে যায়। এজন্য কি হয়, ওদের ফলগুলা যখন গাছে ঝুলে থাকে, গাছে ঝুলে থাকা অবস্থাতেই ওদের এই যে তোমার অঙ্কুরোদ্গম হয়ে ভ্রূণমূল বের হয়ে যায়। তো যখন এই ভারী ফলটা ওজনের জন্য নিচে থাপ করে মাটির মধ্যে বসে পড়বে, সেই ভ্রূণমূল থেকে নতুন করে মূল, কাণ্ড, পাতা গজায়, নতুন গাছ হয়ে যাবে। তার মানে যদি শুধুমাত্র বীজটা মাটির উপরে পড়ে সেখান থেকে চারা গজাইতো, তাহলে জোয়ার ভাটার টানে সে বীজ কবে ভেসে যাইতো। এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য গাছের মধ্যে ফল ঝুলে থাকা অবস্থাতেই সেখানে কি হয়, অঙ্কুরোদ্গম শুরু হয়, মানে বীজ থেকে চারা গজানো শুরু হয়। তারপরে ফলটা যখন ভারের কারণে ঠাস করে মাটির মধ্যে পড়ে যায়, তখন সেখান থেকে নতুন গাছ গজায়। না রে, ঠেসমূল পানিতে ডুববে না, ওটা পানির মধ্যে দাঁড়ায় থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মোটামুটি মরুজ উদ্ভিদ আর হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে কিছুটা হলো মিল পেয়েছি। তাহলে তোমরা যদি এরকম সিরিয়ালি মনে রাখো জিনিসগুলো, তাহলে দেখবা তোমাদের পড়াগুলো অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, লোনা মাটির উদ্ভিদকে মরুপ্রেমী নামে আখ্যায়িত করা হয়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্মালে তাদেরকে বলা হবে ম্যানগ্রোভ। এবং লোনা মাটির উদ্ভিদের 4টা গ্রুপ আছে, লিথোফিলাস, স্যামোফিলাস, পেলোফিলাস, হেলোফিলাস। এই নামগুলো একটু দেখে রাখবা। বোরা, কেওড়া, পশুর, গোলপাতা, হাড়গোজা, গেওয়া, গরান, এই এমসিকিউ গুলো পড়বা এমসিকিউর জন্য উদাহরণগুলা। তাহলে দেখো, আমাদের জলজ উদ্ভিদ হচ্ছে 4 রকম হতে পারে। ধরো তোমরা কেউ কেউ আছো বাসায় অনেক কঠিন শাসনের মধ্যে থাকো, ঠিক আছে, তোমাদের বাবা মা তোমাদেরকে এমন শাসন করে যে তোমরা বাইরে কোথাও ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারো না। তাহলে তোমাদের মূল কি, মারা একদম ধরে রাখছে। তাহলে যে সকল উদ্ভিদ একদম পানির মধ্যে ডুবে আছে এবং তাদের মূলটা মাটির মধ্যে বসানো, তাদেরকে কখনো চন্দ্রে সূর্যে দেখে না। স্কুলের বাইরে তোমাদেরকে কেউ কখনো, তোমাদের বন্ধু বান্ধবরা বাসার বাইরে দেখে না। তোমাদেরকে বলে মূলাবদ্ধ নিমজ্জিত, রুটেড সাবমার্জড, মূলাবদ্ধ নিমজ্জিত। আবার দেখবা তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে তোমরা বাইরে ঘোরাঘুরি করো, সবকিছুই করো, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাও, কিন্তু আমারা বলে রাখছে মাগরিবের আগে বাসায় যাইতে হবে। তাহলে তোমরা একদম ছাড়া গরু না, তোমরা সব জায়গায় যাও, ঘুরে বেড়াও, কিন্তু তোমাদের মাগরিবের আগে অবশ্যই বাসায় ফিরতে হয়। তাহলে তোমরা হলা মূলাবদ্ধ ভাসমান। দ্যাট মিনস তোমরা পানির উপরে ভাসতেছো, কিন্তু পানির নিচে মাটিতে তোমাদের মূলটা হচ্ছে আটকানো আছে। আর কিছু পোলাপাইন ছাড়া গরু, ঠিক আছে, পাঞ্ছি বানু উঠতে ফিরু মাস্ত মাগার মেয়ে, আমি যেখানে সেখানে যাচ্ছি, কোনো খবর নাই, আমার মা বাবা বলে দিচ্ছে যা সিমরান জিলে আপনি জিন্দেগি। অর্থাৎ ওদের মূলটা কিন্তু মুক্ত ভাসমান, ওদের মূল কিন্তু পানির নিচে কি, মাটিতে আবদ্ধ অবস্থায় নাই। আর কিছু উদ্ভিদ আছে যারা হচ্ছে কি কিছুটা অংশ স্থলভাগে আর কিছুটা অংশ জলভাগে থাকে, অর্থাৎ ওরা হলো উভচর উদ্ভিদ। ঠিক আছে, তাহলে মূলাবদ্ধ নিমজ্জিত জলজর মধ্যে তোমরা মনে রাখবা হচ্ছে হাইড্রিলা, পাতা ঝাঁঝি, ঠিক আছে, মুক্ত ভাসমান থেকে কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা, টোপা পানা, কুতি পানা, মুসাকানি পানা, পানা পানা মানেই হচ্ছে মুক্ত ভাসমান। মূলাবদ্ধ মানে সকল শাপলা, সাদা, লাল, নীল, পদ্ম সবাই। আর উভচর গুলা ভালো করে পড়বা, কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম, ধান, শুষ্নি শাক। এই উভচর উদ্ভিদটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পানা পানা হলেই মুক্ত ভাসমান, শাপলা হলেই মূলাবদ্ধ পত্র ভাসমান, আর মূলাবদ্ধ নিমজ্জিতের মধ্যে পড়বে কে কে, আমাদের হাইড্রিলা আর পাতা ঝাঁঝি। বুঝে গেছে? গাছের কি বডি বডি আসলেই। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এরপরে চলে যাই আমাদের মরুজ উদ্ভিদের কাছে। ওদের সবগুলা অভিযোজনী হয় 3টা কারণে: পানি সংরক্ষণ করা, সহজেই পানি শোষণ করা এবং পানির অপচয় রোধ করা।
তার মানে ওরা যে অভিযোজনই করবে কেন, সবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পানির অপচয় রোধ করা। তাহলে এই যে উদাহরণগুলো লাগবে, ফণিমনসা, খেজুর, করবী, ঘৃতকুমারী, শতমূলী, পাথরকুচি, নামগুলো দেখে তুমি চিনবা। যেমন ক্যাকটাস দেখে বুঝবা না এটা মরুজু উদ্ভিদ, করবী মরুজু উদ্ভিদ, ঘৃতকুমারী ওই যে অ্যালোভেরা তোমরা যে স্কিন কেয়ার করো, এগুলো সবই মরুজু উদ্ভিদ। এদের মধ্যে খরা এড়ানোকে বলে ইফিমেরালস। কৌশলে খরা এড়ানো, খরা সহ্যকারী, খরা প্রতিরোধকারী। তাহলে খরা এড়ানো উদ্ভিদকে আমরা কি বলেছি? এপি অথবা এফিমেরালস। ঠিক আছে, তাহলে এবার দেখো এই ছকটার কথা আমি তোমাদেরকে বলেছি, এটা সিকিউর জন্য ইনফিনিটি স্টার। দেখো মূল সুগঠিত নয়, বাট আমাদের মরুজু আর লোনা মাটির উদ্ভিদের কিন্তু মূল সুগঠিত। মূলের হচ্ছে গিয়ে মরুজু উদ্ভিদে মাটির অনেক গভীরে যায়, লোনা মাটিতে যায় না। জলজ উদ্ভিদের কাণ্ড অনেক নরম, কারণ এদের ভিতরে কি থাকে? বায়ুকুঠরি। বাতাবকাশ মানে হচ্ছে বাতাস থাকে ওদের কাণ্ড, এই জন্য বাতাবকাশ কম, আর এখানে বাতাবকাশ থাকে না, মানে অবকাশ, ফাঁকা জায়গায় বাতাস থাকে, বাতাবকাশ। ঠিক আছে, আরে বাংলা। তাহলে এদের পাতা অনেক বড় বড় হবে, পাতা ছোট ছোট হবে পানির অপচয় রোধ করার জন্য। ওদের পানির নিচে নিমজ্জিত অংশতে কোনো পত্ররন্ধ্র থাকে না। আর মরুজু উদ্ভিদ আর লোনা মাটিতে একদম লুকানো থাকে, দেখো পাতার নিচের পৃষ্ঠে আর কাণ্ডে অল্প সংখ্যক থাকবে। জলজ উদ্ভিদে আমরা কিউটিকল পাবো না, মরুজু উদ্ভিদ আর লোনা মাটিতে অবশ্যই পুরো কিউটিকল পাবো। কিউটিকল নাই তার মানে মোম জাতীয় পদার্থ নাই, কিন্তু এখানে উপরের পৃষ্ঠে কাণ্ডে আমরা কি পাবো? মোমের আবরণ বা কিউটিকল পাবো। পরিবহন টিস্যু দুর্বল, ওদের পরিবহন টিস্যু অনেক সুগঠিত। সেকেন্ড কুইজ, মরুজু উদ্ভিদের অভিযোজন আকারে ছোট, কাণ্ড পাতা রসালো, ত্বকে কিউটিকল অনুপস্থিত। তাহলে তোমরা সবাই অ্যান্সার করে ফেলো। তাহলে আমরা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে মেইন জিনিস পড়ে ফেলছি, অভিযোজন। ঠিক আছে, বাতাসকে বকা দাও, বাতাবকাশ। আচ্ছা হ্যাঁ, এটা থেকে ফুল সিকিউ আসবে না শিহাব, হয়তো গ না হয় ঘ আসবে। তোমাকে এই অভিযোজনের সাথে বাংলাদেশের বনাঞ্চল অ্যাড করে দিতে পারে, বুঝা গেছে? এটা কখনোই ফুল সিকিউ আসবে না, হয়তো 3 বা 4 জন্য একটা প্রশ্ন দিবে। তাহলে পোজ ক্লোজ করে দিচ্ছি। এখানে অ্যান্সার কি হবে তাহলে? আমাদের 1 ও 2। তার মানে ও আকারে ছোট, কাণ্ড পাতা রসালো, বাট কিউটিকল না থাকলে কি ওরা সার্ভাইভ করতে পারবে? ওকে তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য, বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই কি করতে হবে? কিউটিকল ধারণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি যেখানে অনেকগুলো নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট ভুল করে মিস্টেক করেছে। ঐশী, সুহা, কেকা, আয়ান, শিহাব, তানিশা, আফরা, বৃষ্টি, লাবিব, সাইম, ভেরি গুড। ওকে, এবারে চলো আমাদের লুকায়িত পত্ররন্ধ্র কোথায় পাবো? আমরা লুকায়িত পত্ররন্ধ্র পাই হচ্ছে আমাদের বিশেষ করে মরুজু উদ্ভিদ। ঠিক আছে, তাহলে শাপলা, হাইড্রিলা, কচুরিপানা এরা সবাই হচ্ছে গিয়ে তোমার হাইড্রোফাইট। তাহলে অ্যান্সার হবে করবি। উদ্দীপকের এ উদ্ভিদের বৈশিষ্ট্য, আমাদের এ উদ্ভিদ কি? হাইড্রোফাইট। তাহলে কাণ্ড আর পাতায় বায়োকুঠরি থাকে, এটাই ট্রু। মূল মাটির গভীরে প্রবেশ করবে কিসের জন্য? বি, মানে মরুজু উদ্ভিদের জন্য। দৃঢ় হবে মরুজু উদ্ভিদে, পরিবহন টিস্যু সুগঠিত মরুজু উদ্ভিদে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বায়োম। আমাদের স্থলভাগের বায়োম হচ্ছে মরুভূমি, তুন্দ্রা, বনভূমি, তৃণভূমি, সাভানা। সাভানা আসলে হাভানা মনে পড়ে। আর জলজ হচ্ছে মিঠা পানি আর লোনা পানি। যাহাই বাস্তুতন্ত্র, তাহাই বায়োস্ফিয়ার, তাহাই বায়োম। তুমি একটা জীব, তোমার চারপাশের পরিবেশ নিয়ে কি গঠিত হবে? বায়োম গঠিত হবে। ঠিক আছে, অয়ন হবে। আচ্ছা ঠিক আছে, অয়ন। ওকে, তাহলে দেখো আমাদের এই যে বায়োম, এই বায়োমগুলোর মধ্যে তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বনভূমি। ঠিক আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে কোনটা? আমাদের অ্যামাজন। ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের মধ্যে আমাদের বাংলাদেশে কোনগুলো পড়বে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে গিয়ে যে পর্ণমোচী, এগুলোর মধ্যে পড়বে কোনটা? আমাদের শালবন। আর ম্যানগ্রোভের মধ্যে পড়বে আমাদের সুন্দরবন। তাহলে বাংলাদেশ যেগুলোর আন্ডারে পড়তেছে এগুলো খুব ভালো করে পড়বা। বায়োমটা এমসিকিউর জন্য বেশি ভালো করে পড়বা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো মরুভূমি হচ্ছে সবচেয়ে বড় কোনটা? আফ্রিকা মহাদেশের সাহারা। উত্তর দক্ষিণ গোলার্ধে অবস্থিত, 30 ডিগ্রি ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে হচ্ছে আমরা ব্যাসার্ধ বলেছিলাম। তাপমাত্রা পার্থক্য 30 পর্যন্ত হতে পারে, এবং উদ্ভিদের স্টোমাটা কি হয়? রাতে খোলে। কেন? কারণ ওদের হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যখন আলোক নিরপেক্ষ বা কার্বন বিজারণ অধ্যায়ের মধ্য দিয়ে যায় তখন ওরা ক্যাম্প প্রক্রিয়া করে। ক্রেসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্যাম্প প্রক্রিয়া মানে হচ্ছে যে আমরা কি বলেছিলাম যে যখন দিনের বেলায় আলোক নির্ভর পর্যায়ে আমরা এটিপি আর এনএডিপি ব্যবহার করব, ওইটাকে ব্যবহার করে আমরা হচ্ছে রাতের বেলায় বা আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণ করব। এবং ওদের দিনের বেলায় পত্ররন্ধ্র যদি ওরা খোলা রাখে সব পানি বের হয়ে যাবে, এজন্য দিনের বেলায় বন্ধ রাখে, রাতের বেলায় খুলে ওরা ক্রেসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে এটিপি তৈরি করে। ঠিক আছে,
এই দেখো হাবিবি। আচ্ছা, তাহলে তৃণভূমি হচ্ছে ঘাস, এদের মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস পাওয়া যাবে। সাভানা হচ্ছে কি দীর্ঘ শুকনো মৌসুম থাকে, এবং হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে কি হয়, সাভানা সৃষ্টি হয়। দেখো সাভানা, ব্রেকিং ব্যাড সিরিজের কথা মনে পড়তেছে আমার এটা দেখে। আচ্ছা, তুন্দ্রা পৃথিবীর স্থলভাগের 1/10, তার মানে সবচেয়ে উত্তরের বায়োম। সাইবেরিয়াতে পাওয়া যাবে এই যে গ্রিনল্যান্ড, আলাস্কা, উত্তর মেরুতে থাকবে। এবং মৃত জীবদেহই হচ্ছে কি পুষ্টির প্রধান উৎস, যেখানে আমরা নাইট্রোজেন আর ফসফরাস পাচ্ছি। এবার দেখো ওদের প্রধান উদ্ভিদ মস আর লাইকেন, আমরা লাইকেনে পড়েছিলাম তাই না? এটাকে কি বলে, রেইনডিয়ার মস বা রেইনডিয়ার প্ল্যান্ট। আচ্ছা, আর্কটিক হবে উত্তর মেরু আর দক্ষিণ মেরু সমভূমি নিয়ে, আর আলপাইন তুন্দ্রা হচ্ছে পাহাড়ি অঞ্চল নিয়ে। দুইটা মনে রাখবা, একটা হচ্ছে সমভূমি নিয়ে গঠিত হয়, আর একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত হয়। 25 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত বরফ শীতল মাটিকে আমরা বলি পার্মাফ্রস্ট। এটা জ্ঞানমূলকের জন্য পড়বা। ওদের যে মাটিটা বরফ শীতল ওটাকে বলে পার্মাফ্রস্ট, এবং মাত্র 60 দিন কি থাকবে, গ্রীষ্মকাল। খুবই ইন্টারেস্টিং, এতটাই শুকনো এরিয়া, মাত্র 60 দিন হচ্ছে গ্রীষ্মকাল থাকবে, বাকি পুরোটা সময় কি তোমার শীতকাল, এবং বরফ শীতল মাটিকে বলা হয় পার্মাফ্রস্ট। বনভূমি বায়োম হচ্ছে 5 ধরনের। দক্ষিণ আমেরিকার অ্যামাজন, এগুলো কিন্তু সব জিকে, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেটা 60% ব্রাজিলে। এবং আমরা সবাই জানি যে অ্যামাজনকে কি বলে, পৃথিবীর ফুসফুস। পুরো ওয়ার্ল্ডের 20% অক্সিজেন অ্যামাজন থেকে আসে। আর বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, এগুলো সবই হচ্ছে ট্রপিক্যাল সিজনাল, এটা মনে রাখবা। আচ্ছা, কনিফার মানে হচ্ছে তৈগা। তৈগা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল, যেটাকে বলে সরল বর্গীয় বনাঞ্চল। এখানে পাইন পাওয়া যায়, হেমলক, রেডউড। আর ম্যানগ্রোভ তো আমাদের সুন্দরবনের মধ্যে বিদ্যমান, বাংলাদেশ আর ভারতের অংশে। আর পত্রঝোড়া পর্ণমোচী হচ্ছে বাংলাদেশের শালবন। আর হচ্ছে টেম্পারেট ডেসিডুয়াসে কি হয়, তুষারপাত হয়। এগুলো সব এমসিকিউর জন্য ভালো করে পড়বা, ঠিক আছে? জ্ঞানমূলকে তোমার সর্বোচ্চ আসতে পারে যে সাভানা বলতে কি বুঝো। তার মানে যে ধরনের বায়োমে বিশেষ করে তৃণভূমি থাকে এবং দীর্ঘ শুকনো মৌসুম থাকে, ওদেরকে বলা হয় কি তোমার হচ্ছে গিয়ে সাভানা বায়োম। বোঝা গেছে? এত কিছু মনে রাখবা কিভাবে তারেক? এই জন্য আমরা তোমাদেরকে বারবার বলছি যে হচ্ছে গিয়ে তোমরা এমসিকিউ সলভ করবা তোমাদের প্রশ্ন ব্যাংক থেকে। তুমি যখন গদবাঁধা বই থেকে পড়তে যাবা তোমার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু তুমি যখন ওই এমসিকিউ গুলা প্রশ্ন দেখবা, 4টা অপশন দেখবা, তখন তোমার মনে পড়ে যে আরে ওটা তো আমি বইতে রিডিং দিছিলাম। ঠিক আছে? ওকে, ঠিক আছে শিহাব, চলো আমরা ক্লাস করি এখন। তাহলে দেখো থার্ড কুইজ, পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? এখানে ট্রপিক্যাল রেইন ফরেস্টের কথা বলেছে। উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। সবাই অ্যান্সার করে ফেলো। সর্ববৃহৎ, সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। একটা ছিল মরুভূমি, আরেকটা হচ্ছে কি সর্ববৃহৎ রেইন ফরেস্ট, ঠিক আছে? তাহলে আমি পোল ক্লোজ করে দিলাম। তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা। আমি জানি তোমরা অনেকেই হচ্ছে গিয়ে আফ্রিকা অ্যান্সার করছো সাহারা মরুভূমির কথা চিন্তা করে, বাট এখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট বলছে, ঠিক আছে? যদি বলা হইতো যে তোমার হচ্ছে গিয়ে মরুভূমি বা হচ্ছে কি ডেজার্ট কোনটা, তখন আমরা সি অ্যান্সার করতাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আছে তাসনিম, অনন্য, প্রয়াস, সাজিদ, রায়েদ, আফরা, সম্প্রীতি, কেকা, আসির, সুহা। বাহ, আমাদের এখানে একটা আসির আছে, তোমাদের আসির ভাইয়ার মতো নাম। আর আমি আজকে খুবই প্লিজড, কারণ ছেলেরা অনেক বেশি লিডার বোর্ডে আসতেছে। নর্মালি বায়োলজি ক্লাসে ছেলেদেরকে পিটায় পিটায় পড়ানো যায় না, ঠিক আছে? আর ওরা তো ইন্টারেস্টেডই না লিডার বোর্ড নিয়ে, দূর কি আর হবে জীবনে, ঠিক আছে? বাট তোমরা ভালো মতন অ্যান্সার করতেছো, এই জন্য আমি খুবই হ্যাপি। পড়ো, ঠিক আছে? আর বেশি দিন কিন্তু নাই, আর 1 মাস, মানে গোটা 1 মাস আছে, আর খুচরা খাচরা 17 দিন আছে। এরপরে যখন এইচএসসি পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে তখন কষ্টের সীমা পরিসীমা থাকবে না। কারণ তুমি যত ভালোই অ্যাডমিশনের প্রিপারেশন নাও না কেন, এইচএসসি রেজাল্টের জন্য অনেকেই পিছিয়ে যায়। আমার একটা ফ্রেন্ড, বুঝছো, ও হচ্ছে গিয়ে তোমার যে স্কোর পাইছে, বুঝছো, ওর মেডিকেলে টপ 10-এ থাকার কথা, কিন্তু ওর এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে ওর সিরিয়াল চলে গেছে তোমার 1000-এর পরে। তাহলে তুমি চিন্তা করো, তুমি অ্যাডমিশনের জন্য অনেক কষ্ট করলা, বাট এই সামান্য এইচএসসি রেজাল্টের জন্য তুমি পিছিয়ে গেলা। এর চেয়ে বড় কষ্ট তোমার কিন্তু আর কিছুতেই হবে না। আবার যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাও, তোমার A+ আসছে, গোল্ডেন A+ আসছে, কিন্তু তুমি তোমার ম্যাথমেটিক্সে 1 নাম্বার কমের জন্য তুমি বুয়েটে পরীক্ষার দেওয়ার ফর্মটাই তুলতে পারলা না। এর চেয়ে বড় আফসোস কি আর থাকবে বলো? এই জন্য যে কয়দিন সময় আছে, অনেক সময়, এই 1টা মাস একদম নিজের সর্বোচ্চটা দিয়ে দাও, কারণ ফাইনাল রিভিশনটাই কিন্তু আসল।
এখন উল্টাপাল্টা কিচ্ছু পড়বা না, উদ্ভাসে যে সমস্ত কঠিন প্রশ্ন আসছে ওগুলা তুমি একবার দেখছো, সলভও দেখছো, এখন ওগুলা নিয়েও কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। তুমি হচ্ছে উদ্ভাসের যে ফাইনাল মডেল টেস্টের প্রশ্নগুলা আমরা যে পুরা বইয়ের উপরে নিচ্ছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে আলাদা আলাদা করে ওই প্রশ্নগুলা বারবার সলভগুলা দেখে যাবা। বুঝা গেছে? আচ্ছা ওকে, তাহলে জায়গা দেখো যেটা আমরা বলতেছিলাম যে হচ্ছে আমাদের মিঠা পানির বায়োম, এগুলো জাস্ট একবার করে রিডিং দিবা, নট সো ইম্পর্টেন্ট। এনএসআই লোটিক বা বহমান, তার মানে কি নদীর পানিতে কি অলওয়েজ একমুখী স্রোত থাকে, ঝর্ণা থেকে উৎপন্ন হবে, এবং আমরা এখানে কোন প্রাণী পাবো? শুশুক। জলাভূমি হচ্ছে রামসার কনভেনশন অনুযায়ী বাংলাদেশের সুন্দরবন আর কোনটা? টাঙ্গুয়ার হাওর। এরা হলো জলাভূমি রামসার কনভেনশন সাইট অনুযায়ী এদেরকে কি বলে? রামসার সাইট। রামসার সাইট, ঠিক আছে, এখানে বায়োম আছে, এই জন্য এগুলোকে রামসার সাইট বলা হয়। লেন্টিক বা স্থির জলাশয় হচ্ছে হ্রদ আর পুকুর, এখানে হচ্ছে গিয়ে তোমার কিনারার গরম অঞ্চলটা, যেখানকার পানি গরম, এগুলাকে বলে লিটোরাল। অগভীর বা উপরের যে মুক্ত অঞ্চল এটাকে বলে লিমনেটিক, আর একদম নিচের আলোকিত অঞ্চলকে বলে প্রোফান্ডাল। এটা নতুন তো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। একটা পুকুরের একদম উপরের অঞ্চলটা যেটা আমরা দেখতে পাই ওইটাকে বলে লিমনেটিক, কিনারার দিকে অঞ্চলটাকে বলা হয় তোমার লিটোরাল, আর একদম গভীর যেখান থেকে একটু একটু করে আলো তৈরি হয় ওই অঞ্চলটাকে আমরা বলি প্রোফান্ডাল। ঠিক আছে, তাহলে লোনা পানির বায়োম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর প্রথম বায়োম। লবণাক্ততা পিএইচ মনে রাখতে পারো, সাগরের 4টা অঞ্চল গড়ান, বেন্থিক, পেলাজিক, অ্যাবিসাল। এটা জাস্ট একবার করে রিডিং দিবা। প্রাণী ভৌগোলিক অঞ্চল, এখানে জাস্ট নামগুলা পড়বা, প্যালিআর্কটিক, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান, নিআর্কটিক, ইথিওপিয়ান, নিওট্রপিক্যাল। এর মধ্যে আমাদের বাংলাদেশ কিসের মধ্যে পড়ে? ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে দেখো আমাদের এই যে এটা হচ্ছে পড়লে বিসমিল্লাহ, না পড়লে আলহামদুলিল্লাহ। এতগুলা প্রাণীর নাম পড়তে গেলে তোমার কাছে মনে হবে তুমি জুওলজিতে পড়াশোনা করতেছো। এই জন্য তুমি করবা কি, ওরিয়েন্টালটা ভালো করে পড়বা, বাংলাদেশ যেটার আন্ডারে পড়ে। ঠিক আছে, আর বাকিগুলো থেকে কিছু এক্সেপশনাল নাম থাকে, যেমন এই যে বলগা হরিণ, পেলিকান, ক্যাটফিশ, ক্রেস্টেড নিউট, তারপরে মেন্ডারিন হাঁস, সালামান্ডার। ঠিক আছে, এরপর দেখো ক্যাঙ্গারু, আমরা জানি ক্যাঙ্গারু মানে অস্ট্রেলিয়া। তারপরে কোয়েলা বেয়ার, প্লাটিপাস, এটা তো জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, বার্ডস অফ প্যারাডাইস। এরপর নিওট্রপিক্যাল অঞ্চল থেকে তোমার হচ্ছে গিয়ে হামিং বার্ড, ক্যাটফিশ, পিরানহা, অ্যানাকোন্ডা, আর্মাডিলো, এগুলো হচ্ছে কমন নাম। ইথিওপিয়ান থেকে তোমার হচ্ছে যে তেমন ইম্পর্টেন্ট না, নিউ আর্কটিকও তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং দিয়ে যাবা। মনে পড়তেছে বাসায় বসে আছে, কোনো কাজ পাচ্ছি না, একবার করে নামগুলো পড়ে যাবা। ঠিক আছে, তাহলে কোন দেশটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। সবাই অ্যান্সার করে ফেলো, ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত কোনটা হবে? গিবন কি? গিবন একটা প্রাণীর নাম, আমি দেখি নাই রে, তোমরা গুগলে সার্চ করে ছবি দেখে নিতে পারো অনন্য। তাহলে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত কোনটা? সবাই অ্যান্সার করো, ওরিয়েন্টাল। ওকে, এটা মনে হয় হচ্ছে বলে একটু ভুল দেওয়া হয়েছে, আমার ধারণা ছিল অস্ট্রেলিয়া, বাট এটা শ্রীলঙ্কা হবে। ঠিক আছে, এটা শ্রীলঙ্কা দাগায় নাও, যারা ডি অ্যান্সার করেছে তাদেরটাই কারেক্ট। হ্যাঁ, ওরিয়েন্টাল আমার মাথায় ঘুরতেছিল, তোমার হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, বাট ওটা অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা হবে। এটা ঠিক করে, ডি হবে এটা। হ্যাঁ ডি হবে রে, প্রান্ত ঐশী, ঠিক করে নাও এটা। ওকে, তাহলে আমরা এবার চলে আসি আমাদের এন্ডেমিক ফনার মধ্যে। এন্ডেমিক মানে হচ্ছে যেটা শুধুমাত্র ওই নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়, তুমি আর কোথাও সেটা পাবা না। ঠিক আছে, এন্ডেমিক মানে ওইটা হচ্ছে ওই অঞ্চলের জন্যই নির্দিষ্ট, এটার কোথাও পাওয়া যাবে না। তাহলে বাংলাদেশে এন্ডেমিক ফনার মধ্যে এগুলো সব এমসিকিউর জন্য পড়বা। মাছ আছে নাপতি, কই, সবুজ রুই, এই দুটা পড়ো। উভচরের মধ্যে হচ্ছে কি ড্যানিয়েল ব্যাং, সরীসৃপের মধ্যে হচ্ছে ঘড়িয়াল, পাখির মধ্যে হচ্ছে শ্বেত কাকাতুয়া, স্তন্যপায়ী হচ্ছে সিংহলেজি বানর, লজ্জাবতী বানর, শুশুক। ঠিক আছে, যেগুলো দাগাই দিচ্ছে অনলি সেগুলো পড়বা। এবার দেখো আমাদের বাংলাদেশের বনাঞ্চল, এই যেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা সিকিউতে আসবে। আমরা অলরেডি কিন্তু আমাদের হ্যালোফাইট বা ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ে পড়ে ফেলছি, তাই না? এরা হচ্ছে পেরিনিয়াল, মানে অনেক বছর ধরে বাঁচে, এবং ওদের যত লবণাক্ততা বাড়বে ওদের যৌন জননের ক্ষমতা ততও কমে যাবে, কারণ রেণুগুলা কিন্তু লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে না। ক্লোনাল বংশবৃদ্ধি, দ্যাট মিনস ওরা কি করে, অঙ্গজ প্রজনন করতে পারে। বৃদ্ধির হার অন্যান্য উদ্ভিদের তুলনায় কম, কারণ পরিবেশ প্রতিকূল। লবণ আছে, সো নাইট্রোজেনের ঘনত্ব বেশি, এবং পাতার ভিতরে লবণ ওজনের প্রায় 10 থেকে 50%। ওরা জরায়ুজে অঙ্কুরোদ্গম করবে, এবং কোন কোন ক্ষেত্রে আমরা কি পাই, ঠেসমূল আর শ্বাসমূল। তাহলে দেখো আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর সিলেট অঞ্চলে আমরা চিরসবুজ পাবো, বৃষ্টিপাত সবচেয়ে বেশি,
মাটিতে হিউমাস বেশি দেখে অ্যাসিডিক মাটি, এবং ওদের ঘন বন পাওয়া যায়, বুঝছো? এবং ওদের এই ছোট ছোট যে পাহাড় আছে, সেই পাহাড়ের ফাঁকে ফাঁকে খাত পাওয়া যায়। এটাও সিকিউর জন্য পড়বা। এবং আমাদের চিরসবুজ বনাঞ্চলের মধ্যে পড়ে হচ্ছে রাতারগুল। রাতারগুলে কি হয়, তোমরা কেউ রাতারগুলে কি গেছো? বাংলাদেশের সোয়াম্প ফরেস্ট বা হচ্ছে জলাবদ্ধ বন, যেখানে বাংলাদেশের কি একমাত্র ওয়াচ টাওয়ার পাওয়া যায় এবং বন্য গোলাপ রয়েছে। আমরা হচ্ছে আমাদের যখন ইন্টার্নশিপ চলে, তখন আমরা মেডিসিন ইউনিট থেকে তোমার সিলেটে গেছিলাম ট্যুরে। তো আমরা হচ্ছে বিছানাকান্দি, সাদা পাথর, রাতারগুল এগুলোতে ঘুরছি। তো ওয়াচ টাওয়ারে এখন আর উঠতে দেয় না, ওটা নড়বড়ে হয়ে গেছে, তো একদম উঠলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এজন্য ওয়াচ টাওয়ারে এখন সবাইকে উঠতে দেয় না। তোমরা কি কেউ গেছো রাতারগুলে? রাতারগুলে যদি যাও তাহলে শীতকালে যাবা। গরমকালে গিয়ে আমি এমন সানট্যান পরে কাইল্লা হয়েছে, বুঝছো? হিজাব পরে গেছিলাম তো, বাসায় গিয়ে দেখে আমার মুখটা পুরো শিম্পাঞ্জির মতো কালো হয়ে গেছে। যতটুকু অংশ হিজাব ছিল ততটুকু কালো, হিজাবের এই অংশ পুরা সাদা। মানে লিটারালি আমাকে হনুমান বা শিম্পাঞ্জির মতো লাগতেছিল, বুঝছো, কালা হয়ে। তো ওটা আসলে হয় কি, তোমার নৌকায় করে করে ঘুরে বিভিন্ন জায়গায় ছোট ছোট জলাভূমি, ফাঁকে ফাঁকে বন। তো ওখানে নৌকা থেকে নেমে জঙ্গলের ভিতরে যায়, সবাই ছবি টবি তুলে। তো ঘুরতে গেলে অবশ্যই শীতকালে যাবা। আর তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ যদি হয়, তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সম্ভবত অগাস্টে শেষ হবে। অগাস্টে শেষ হলে তারপরে তোমাদের হয়তো এই বছরের মধ্যে ইনশাল্লাহ অ্যাডমিশনে পাট চুকায় যাবে। তাহলে টার্গেট রাখবা নেক্সট ইয়ার জানুয়ারিতে রাতারগুল ঘুরে আসবে, ঠিক আছে? সিলেট খুবই সুন্দর শহর। আমি সিলেটে ছিলাম প্রায় 3 বছর। আমার নার্সারি, কেজি, এই দুটা স্কুল আমি হচ্ছে স্কুল মানে সিলেটে পড়ছি। আমি আসলে আমার জীবনে প্রথম স্কুলে সিলেটে ভর্তি হয়েছিলাম। আমার স্কুলের নাম ছিল ব্লুবার্ড দুইটা ছিল। আমি ব্লুবেল বলে সবাই বলতো আপনি কি ব্লুবার্ডে পড়েন? তো ব্লুবেলে পড়ানোর পর আমার আম্মুর হঠাৎ করে ইচ্ছে হয়েছে আমাকে সেই ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়ামে পড়াবে। আমার এখনো মনে আছে আমার স্কুলটার নাম ছিল দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল, বুঝছো? তো ওই স্কুলে মনে হয় প্রথম সেমিস্টার দেওয়ার পরে ঢাকায় চলে আসছিলাম। তো সিলেট খুবই শান্তির এরিয়া, এবং আমি যখন আবার ট্যুরে গেলাম আবার সেই ছোটবেলার স্মৃতি সব মনে পড়ছে। তো যারা যাও না অবশ্যই ঘুরে আসবে, খুব ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ, বর্ষাকালে অ্যাস্থেটিক লাগে, কিন্তু বর্ষাকালে ভয় লাগে রে, বৃষ্টির পানি পড়ে সব ডুবে টুবে যায় একদম। শীতকালে ঘুরে আসবে, যদিও পানি কম, বাট ভাল লাগে ঘুরতে। আর শীতকালে যে কোনো জায়গায় ঘুরতেই ভাল লাগে। না রে, আমার বাড়ি সিলেট না, আমার বাড়ি চাঁদপুর, বাট সিলেট শহরটা আমার খুব পছন্দ। এবং আমার ইচ্ছা আছে লাইফে যদি কখনো সেটেল হই, আইদার সিলেট অথবা রাজশাহী, এই দুইটা এরিয়ায় বা এই দুইটা বিভাগে আমার খুবই পছন্দের, শান্তির এলাকা। ঢাকা শহরে আসলে থাকতে হয়, বুঝছো, মানে জীবিকার তাগিদে বলো, স্কুল কলেজ হাসপাতালের কথা চিন্তা করে। বাট যদি বসবাসের কথা বলো, ঢাকা হচ্ছে বসবাসের অযোগ্য শহর, ঠিক আছে? রাজশাহী, চিটাগাং, সিলেট খুব ভালো। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, আমাদের হচ্ছে এই চিরসবুজ বনাঞ্চলের মধ্যে আমরা কি পাই? এটা অ্যাকচুয়ালি চিরসবুজ হবে না, এটা হবে পত্রঝরা। পত্রঝরা, তাহলে পত্রঝরা মানে যাদের গাছের পাতা বছরে পুরাটা কি হয়ে যায়, ঝরে যায়, ঠিক আছে? দেখো সিভিট, গর্জন, চন্দুল। দ্বিতীয় পর্যায়ে নাগেশ্বর, বাটনা, পিতরাজ। পত্রঝরার মধ্যে করই, গামার, ভাদি, চাপালিশ, উদাল, ঠিক আছে? এবং এখানে কি হয়, জুম চাষ হয়, মনে রাখবা। জুম চাষ হয়, ছন চাষ হয়। এবার দেখো আমাদের হচ্ছে এই বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে তোমরা মনে রাখো হচ্ছে নগ্নবীজিগুলা। পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশে বিলুপ্ত প্রায় 3টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো। এগুলো আমরা কিন্তু অধ্যায়ের সাথে পড়ে ফেলছি। সাইকাস পেকটিনাটা, পোডোকার্পাস নেরিফোলিয়াস কি নামে পরিচিত ছিল, বাঁশপাতা। আর নেটাম কি, নেটামে হচ্ছে গিয়ে আমরা ত্রিমিলন দেখেছিলাম, নাকি দিনিশেক দেখেছিলাম। আর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে এখান থেকে তোমরা পড়ো হচ্ছে এই যে তোমার হলো তালিপাম, খুদে বড়লা, এই দুটা ভালো করে পড়বা। জংলি গোলাপ কোথায় পাওয়া যায়, রাতারগুলে, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণীদের মধ্যে পড়বা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, বৈজ্ঞানিক নাম সহ পড়বা। ঘড়িয়াল, গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস, এটা একবার ঢাকা ভার্সিটির ইয়াতে আসছিল, রিটেনে আসছিল। এরপরে হচ্ছে পড়তে পারো হচ্ছে শুশুক, ঠিক আছে, প্ল্যাটানিস্টা গ্যাঙ্গেটিকা। আর পড়বা হচ্ছে বনরুই, এটা পড়ো। ম্যানিস পেন্টাডাক্টাইলা, এই কয়েকটা পড়লেই চলবে। তাহলে দেখো আমাদের জীব বিলুপ্তির কারণ কি? কিছু ইকোলজিক্যাল কারণ আছে, কারণ আমাদের জীবের পরিমাণটাই কম, গুচ্ছ বন্টন সব এরিয়াতে পাওয়া যায় না। বড় দেহ, কলোনিকরণের অক্ষমতা, ওরা কি করতে পারে না, কলোনি করতে পারে না, ওদের প্রজনন ক্ষমতা কম। পরিবেশ দূষণ, প্রাকৃতিক বিপর্যয়। আর বেশিরভাগ কারণ তো মানব সৃষ্ট, ঠিক আছে? আমরা পরিবেশ দূষণ করে ওদের মানে সকল বাসস্থান ধ্বংস করে ফেলতেছে। এই যে সবাই হচ্ছে গিয়ে তোমার সাজেক ভ্যালিতে ঘুরতে যাইতো, সাজেক ভ্যালি এখন আর আগের মতো নাই। এই রিসোর্ট করে গাছপালা কেটে পুরা সাজেক ভ্যালির অবস্থা একদম খারাপ করে ফেলছে, বুঝা গেছে? তাহলে এই যে তোমার বনাঞ্চল ধ্বংস, এক্সপ্লয়টেশন মানে কি করে, তোমার হচ্ছে কি নষ্ট করে ফেলতেছে সবকিছু। এরপরে দেখো তোমার হচ্ছে অতিমাত্রায় পশুচারণ করা, মানে গৃহপালিত পশু যেগুলো আছে, পলিনেটর মানে ওদের পরাগরেণুগুলো ধ্বংস করে ফেলতেছে, পরিবেশ দূষণ, জৈবিক সম্পদ অতি ব্যবহার,
হাইব্রিড মানে আমরা এত বেশি অতিরিক্ত উৎপাদনের কারণে ফিউশন বা হাইব্রিড করতেছি যে ওদের বিশুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। সচেতনতার অভাব, অনুপ্রবেশিত বিদেশি প্রজাতি। আমরা কি করি, ফিউশন করার জন্য বিদেশি প্রজাতির সাথে দেশি প্রজাতির হাইব্রিড করি, যার কারণে ওদের কি হয়ে যাচ্ছে, বিশুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসে আমাদের আজকে লাস্ট টপিক, জীব বৈচিত্র্য সংরক্ষণ। তাহলে আমরা জানি যে আমাদের জীব বৈচিত্র্য এগুলোকে আমরা যদি প্রিজার্ভ করতে চাই, আমরা যদি চাই যে না ওরা বিলুপ্ত হয়ে যাবে না, আমরা আইদার ওরা যেখানে থাকে সেখানে রেখে ওদেরকে সংরক্ষণ করতে পারি, অথবা ওদেরকে অন্য জায়গায় নিয়ে তাদেরকে সেখানে সংরক্ষণ করতে পারি। সাপোজ শিহাবের বাসা হচ্ছে গিয়ে তোমার খাগড়াছড়ি, এখন শিহাব চাইলে খাগড়াছড়িতে উদ্ভাসের যে ব্রাঞ্চ আছে সেখানে পড়ে অ্যাডমিশন টেস্ট দিতে পারে, অথবা ও ঢাকায় এসে নতুন বাসা নিয়ে সেখানে থেকে তারপরে সে অ্যাডমিশন টেস্ট দিতে পারে। তাহলে শিহাব যেখানে থাকে খাগড়াছড়িতে, সেখানকার উদ্ভাসে পড়েই সে পরীক্ষা দিয়ে চান্স পেল, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন সিটু কনজারভেশন। শিহাব যেখানে থাকে ওকে সেখানে রেখে ওকে লালন পালন করলাম। আর শিহাব যদি ঢাকায় এসে কোচিং করে অ্যাডমিশন টেস্ট দেয় তাহলে সেটা হবে এক্স সিটু কনজারভেশন। তুমি যেখানে থাকবা সেখান থেকে অন্য জায়গায় এনে তোমাকে আমি সংরক্ষণ করলাম। তাহলে কোনটা বেশি ভালো বলো তো, ইন সিটু নাকি এক্স সিটু? কোনটা বেশি ভালো বলো তো, ইনসিটু নাকি এক্সিটু? কোনটা সুবিধা বেশি? কোনটাতে হচ্ছে গিয়ে তোমার হলো মানুষজন বাঁচবে বেশি বা উদ্ভিদ বা প্রাণীর জন্য ভালো হবে বেশি? হ্যাঁ আছে যাহারা, সমগ্র বাংলাদেশ 5 টন উদ্ভাসের সব জায়গায় ব্রাঞ্চ আছে। আচ্ছা ভেরি গুড, ঐশী, প্রান্ত, তাসনিম, শিহাব, তারেক, রবিউল, রাইদ, ভেরি গুড। আফরা আপু তোমার ভুল হয়ে গেছে রে, তোমার তো ভুল করা উচিত হয় নাই। ইনসিটু, কেন ইনসিটুটা ভালো? কারণ ইনসিটুতে আমরা হচ্ছে প্রাকৃতিক পরিবেশে রেখে উদ্ভিদদের সংরক্ষণ করতেছি। তাহলে উদ্ভিদ যেখানে থাকে তাকে আমি যদি সেখানেই রাখি তাহলে তার বংশবৃদ্ধি অবশ্যই ভালো হবে, এবং সে কি করে একটা বাস্তুতন্ত্র মেনটেন করে। তার চারপাশে যে সমস্ত তোমার হচ্ছে ছত্রাক আছে, ব্যাকটেরিয়া আছে, তাদের সাথে সে একটা মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন গড়ে তোলে। তাহলে তুমি যদি তাকে তার পরিবেশ থেকে তুলে এনে অন্য যত ভালো জায়গায় রাখো না কেন, সে কি আগের মতো তার সেই বাস্তুতন্ত্র, মাইক্রোরাইজা এগুলা কি পাবে বলো? আর আমরা যত বেশি হচ্ছে কৃত্রিম জিনিস ব্যবহার করব তত বেশি তার দূষণ হবে। তাহলে কৃত্রিম বস্তু ব্যবহার করলে তার দূষণ হবে, প্রজনন ক্ষমতা কমে যাবে, তারপরে তার যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ইনসিটু হচ্ছে ভালো। তাহলে আমরা যদি এক্সিটু করি তাহলে কি হবে, আমার বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, কৃত্রিম বস্তু ব্যবহার করা হচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা এবং বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে তোমরা যেখানেই থাকো উদ্ভাসের সমগ্র ব্রাঞ্চে তোমরা দেশের যে কোনো কোণা থেকে কি করতে পারবা, ক্লাস করতে পারবা। তাহলে কোনটা ভালো? ইনসিটু ভালো। ঠিক আছে, ওকে, জাস্ট মজা করলাম। তাহলে দেখো ইনসিটুর মধ্যে কি কি আছে, আমাদের ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, সাফারি পার্ক। তোমরা কেউ সাফারি পার্কে গেছো? সাফারি পার্কে গেলে কিন্তু খুব কেয়ারফুলি চলাফেরা করতে হয়। একবার একটা ছেলের হাত পুরা বাঘ খেয়ে নিয়ে গেছিল, বুঝছো? এই গল্প হচ্ছে আমার আপুর এক ক্লাসমেটের। ওরা সাফারি পার্কে ঘুরতে গেছিল ক্লাস থেকে তোমার স্টাডি ট্যুরে, পরে ও কি করছে, হাত দিয়ে এরকম দূর থেকে বাঘকে ডাকতেছে, মনে করছে বাঘ তো দূরে, কিন্তু ওর হাতের নিচে যে একটা বাঘ আছে ও খেয়াল করেনি। বাঘটা লাফ দিয়ে পুরো ওর হাতটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। পরে ও সে তার বাকি ক্লাসগুলো এরকম অর্ধেক কবজি নিয়ে করতো। এজন্য যারা সাফারি পার্কে যাবা বা গেছো খুবই সাবধানতা অবলম্বন করবা, কারণ ওটা তো বন্যজীব অভয়ারণ্য। অভয়ারণ্য মানে ওরা অভয়, কোন রকম ভয় ছাড়া, শিকার ছাড়া ওখানে চলাফেরা করতেছে। গেম রিজার্ভ, বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ হচ্ছে টেকনাফ, যেখানে তুমি কি করতে পারবা, অনুমতি নিয়ে শিকার করতে পারবা, গেম খেলা যায় টেকনাফ। এটা কিন্তু এমসিকিউতে আসে। মৎস্য অভয়াশ্রম কোনটা বলতো? হালদা। ঠিক আছে, হালদা নদী। আর আমাদের এক্সিটোর মধ্যে বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, চিড়িয়াখানা, ইনভিট্রো উপায় ডিএনএ সংরক্ষণ। তার মানে আমরা কোনো একটা বিলুপ্তপ্রায় উদ্ভিদ বা প্রাণীকে বাঁচাইতে হইলে যতগুলো কৃত্রিম উপায় অবলম্বন করব সবগুলো কিন্তু তোমার হচ্ছে এক্সিটোর আন্ডারে পড়ে যাবে। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার বোথ ফর ইউর সিকিউ অ্যান্ড এমসিকিউ। এই চ্যাপ্টার পড়ো, কিন্তু যদি জীববৈচিত্র্য সংরক্ষণ না পড়ো তাহলে নিজের কপালে বন্দুক ঠুকায় নিজে নিজের গুলি করার সমান হবে। বুঝা গেছে? তাহলে এই চ্যাপ্টার পড়লে যদি কিছু নাও পড়ো, ঠিক আছে, দোহাই লাগে কমপক্ষে অভিযোজন আর কনজারভেশনটা পড়বা। এই দুটা থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে। বুঝা গেছে? তাহলে দেখো ইনসিটু এক্সিটুর পার্থক্য। স্বাভাবিক বাসস্থানের পরিবেশের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে ইনসিটু, আর হচ্ছে নিজস্ব বাসস্থান থেকে বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানায় এনে সংরক্ষণ করা হলো এক্সিটু। এছাড়াও আমরা যদি প্রোটোপ্লাজম, স্পারমাটোজোয়া, ওভাম এগুলোকে নেগেটিভ টেম্পারেচারে সংরক্ষণ করি সেটাও কিন্তু এক্সিটুর মধ্যে পড়বে। ইনসিটুকে আমরা যদি সংরক্ষণ করি তাহলে তার সাথে তার আশেপাশের প্রজাতিগুলোও কিন্তু সংরক্ষিত হবে। যেমন আমরা যদি সাইকাসকে সংরক্ষণ করি তাহলে সাইকাসের আশেপাশে যে সমস্ত ছত্রাক থাকে তারাও সংরক্ষিত হবে, বাট এক্সিটুতে এগুলো হয় না।
তাহলে ইনসিটুতে আমরা কোন কোন পদ্ধতি ব্যবহার করি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার মানে পরিবেশ, রিজার্ভ, এগুলাকে ব্যবহার করি। আর এক্সিটুতে চিড়িয়াখানা, নির্দিষ্ট সিড ব্যাংক, স্পার্ম ওভাম ব্যাংক, যেমন হালদা নদীতে আমরা অনেক রকম জিন নিয়ে চাষ করছি, ওটাও কিন্তু আমাদের হচ্ছে এক্সিটু ইনসিটুর একটা কম্বিনেশন। ঠিক আছে? তাই নাকি অনন্য? বেশি ব্যথা পাইছে? উনি বেঁচে আছে তো নাকি? আচ্ছা, ওকে। তাহলে দেখো আমাদের লাস্ট কুইজ, নিচের কোনটি এক্সিটু সংরক্ষণ? গেম রিজার্ভ, সাফারি পার্ক, ইকো পার্ক, চিড়িয়াখানা। সবাই উত্তর করে ফেলো। লাস্ট পোল, সবাই চিন্তা ভাবনা করে মনোযোগ দিয়ে উত্তর করবা। নিচের কোনটি এক্সিটু? গেম রিজার্ভ, সাফারি পার্ক, ইকো পার্ক, চিড়িয়াখানা। তাহলে পোল ক্লোজ করে দিলাম, অ্যান্সার হবে হচ্ছে চিড়িয়াখানা, তাই না? প্রথম তিনটা হচ্ছে আমাদের এক্সিটু। তাহলে বীজ শুকিয়ে -20°C টেম্পারেচারে ফ্রিজিং করলে আমরা 100 বছর ওদেরকে প্রিজার্ভ করতে পারি। এরকম প্রায় 70% বীজ আছে, এদেরকে বলে অর্থোডেক্স। তাহলে বাকি 30% কে কি বলবে? রিক্যালসিট্রেন্ট। যাদেরকে আমরা সংরক্ষণ করি তারা হচ্ছে গিয়ে অর্থোডেক্স। ঠিক আছে? প্রান্ত, ঐশী, শিহাব, আফরা, সাদিয়া, অহনা, লাবিব, তাসনিম, তামিমা, রাশফি। ভেরি গুড। আচ্ছা, এবারে দেখো আমরা কি বললাম, এটার অ্যান্সার তাহলে কি হবে? ডি। ওকে। তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ বনভূমি অবস্থিত যেটি কিনা বিশ্ব ঐতিহ্য, দ্যাট মিনস ম্যানগ্রোভ, জোয়ার ভাটার মাধ্যমে প্রভাবিত হয় এবং এই এলাকাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। তার মানে আমার এখানে জ্ঞান কি হবে? উল্লিখিত বনভূমিটি হচ্ছে ম্যানগ্রোভ বা লবণাক্ত অঞ্চলের উদ্ভিদ। তাহলে অভিযোজনীয় বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। আমরা পড়ে ফেলেছি অলরেডি, দেখছো কতবার আসছে বোর্ডে। তাহলে মেইনলি তোমাকে তিনটা জিনিস মাস্ট লিখতেই হবে: ঠেসমূল, শ্বাসমূল, আর হচ্ছে জরায়ুজ ও অঙ্কুরোদ্গম। কিছু লেখো আর না লেখো, যেখানেই হ্যালোফাইট বা তোমার ম্যানগ্রোভ বনাঞ্চল পাবা সেখানে এই তিনটা পয়েন্ট মাস্ট। টিচার কিন্তু তোমার এত বড় গুরু রচনা পড়বে না, সে খুঁজবে যে তুমি এই তিনটা শব্দ লিখছো কিনা। ঠিক আছে? আচ্ছা, শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেটের রাতারগুল এই বন্য গোলাপ দেখে মুগ্ধ হলো। তাহলে রাতার গোলাপ কি বলো তো? চির সবুজ। তাহলে চিরসবুজের অভিযোজনিক বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? রাতারগুল যেহেতু বদ্ধ জলাভূমি, তার মানে সেখানকার উদ্ভিদগুলো কি হবে? জলজ উদ্ভিদ। ঠিক আছে? তাহলে আমরা এখানে চিরসবুজ বনাঞ্চল এবং জলজ উদ্ভিদ দুইটার বৈশিষ্ট্যই কিন্তু লিখে দিতে পারি। ঠিক আছে? কারণ এখানে উদ্ভিদের যেহেতু অভিযোজনীয় বৈশিষ্ট্য চেয়েছে, একটা তারা হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে মানে চিরসবুজ, আর একটা হচ্ছে গিয়ে জলজ উদ্ভিদ। বুঝে গেছে? একটি বিশেষ বনাঞ্চলের উদ্ভিদে মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে উপরিতলে উঠে এসে আঙ্গুলের ন্যায় গঠন সৃষ্টি করে। দ্যাট মিনস এটা কি? ঠেসমূল। অন্য একটি পরিবেশের উদ্ভিদের পাতা ছোট, রসালো এবং কণ্টকে রূপান্তরিত। তাহলে উপরিতলে উঠে এসে আঙ্গুলের ন্যায় গঠন সৃষ্টি করলে একটা হচ্ছে গিয়ে কি আমাদের লবণাক্ত পরিবেশ বা হ্যালোফাইট, আর একটা হচ্ছে মরুজ। তাহলে এই দুইটার মধ্যে বৈসাদৃশ্যপূর্ণ লিখে দিবা। ঠেসমূল, শ্বাসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম। তারপরে মরুজ উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়, কিন্তু লবণাক্ত উদ্ভিদ যাবে না। ঠিক আছে? হ্যালোফাইট এন্ড জেরোফাইট। ভেরি গুড প্রান্ত। আচ্ছা, এবার দেখো উদ্দীপকে কিভাবে শক্তির প্রবাহ ঘটে তা বিশ্লেষণ করো। তার মানে এটা কি হবে? শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। তাহলে আমরা লিখে দিব যে উদ্দীপকে একটি খাদ্য শৃঙ্খল দেখানো হয়েছে, যেখানে উৎপাদক হিসেবে আছে সুন্দরে গেওয়া গোলপাতা, প্রথম স্তরের খাদক হিসেবে আছে আমাদের হরিণ ও শূকর, এবং দ্বিতীয় স্তরের খাদক হিসেবে আছে আমাদের বাঘ। আমরা জানি সূর্য রশ্মি থেকে যে সমস্ত শক্তি আমাদের উৎপাদকের কাছে আসে তার মাত্র 10% পরবর্তী খাদ্য স্তরে বা ট্রফিক লেভেলে স্থানান্তরিত হয়। এই শক্তি প্রবাহ সর্বদাই একমুখী হবে এবং শক্তির কখনো মানে সৃষ্টি বা বিনাশ হয় না, শুধুমাত্র এক রূপ থেকে রূপান্তরিত হয়। তবে কিছু পরিমাণ শক্তি ট্রফিক লেভেলে অপচয় হয়, যা কিনা পরবর্তীতে আবার পরিবেশে ফিরে আসে। ঠিক আছে? তাহলে এরকম সুন্দর করে তুমি পয়েন্ট করে লিখে দিবা। ওকে? আচ্ছা, এবার দেখো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বিশেষ বনভূমি অবস্থিত, বিশ্ব ঐতিহ্য। একই প্রশ্ন, উদ্দীপকের বনভূমির জীব বৈচিত্র্য এক্সিটু অপেক্ষা ইনসিটু পদ্ধতিতে সহজেই সংরক্ষণ করা যায়। তার মানে এটা কি হবে? ইনসিটু পদ্ধতির সুবিধা। এটা কিন্তু অলরেডি আপু পড়াই ফেলছি, তাই না? আমরা ইনসিটুতে সংরক্ষণ করলে ওদেরকে হচ্ছে গিয়ে তোমার ম্যানগ্রোভ অঞ্চলে রেখে লবণাক্ত পরিবেশে ওদেরকে বড় করতে পারবো। ওদের চারপাশের যে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন আছে, ছত্রাক বা অন্যান্য ব্যাকটেরিয়াগুলোকে সংরক্ষণ করতে পারবো। প্রাকৃতিক পরিবেশে ওদের প্রজনন ভালো হবে, বৈচিত্র্য সৃষ্টি হবে। বুঝা গেছে?
হ্যাঁ, ভেরি গুড, প্রান্ত ভালো কথা বলছে। উদ্ভাসের সকল সুবিধা অসুবিধা তুলে ধরবো। তাহলে দেখো, উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের উক্তি, শিক্ষক কি বলেছেন? তারা রাজশাহীর বনে গিয়ে বলেছেন ওয়াও জীববৈচিত্র্য, ওনা সরি হতাশ হয়েছে। আচ্ছা, শিক্ষক বলেন আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। তাহলে কেন রক্ষা করতে হবে? দেখো, এটা গ আর ঘ একই। বলছে উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের উক্তি ব্যাখ্যা করো, আবার বলছে জীববৈচিত্র্য সংরক্ষণে তোমার ভূমিকা বিশ্লেষণ করো, মানে হুদাই। তাহলে তুমি গতে কি করবা? জীববৈচিত্র্যের গুরুত্ব লিখবা, ঠিক আছে। আর ঘতে তুমি হচ্ছে তোমার ভূমিকা হিসেবে লিখবা ইনসিটু আর এক্সিটু। তাহলে তুমি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ইনসিটু অথবা এক্সিটু পদ্ধতি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এরকম একটু বিকল্প ওয়েতে লিখে দিবা, নইলে গ আর ঘর উত্তরটা একই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা সুন্দরী গাছ দেখলো, এটা এক ধরনের সংরক্ষণ পদ্ধতি, জীব সম্প্রদায় রক্ষা করতে না পারলে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের বোটানিক্যাল গার্ডেন কি হবে? এক্সিটু। তাহলে এক্সিটু পদ্ধতিটা আমরা সুন্দর করে প্রথমে কি দিব? সংজ্ঞা দিব, উদাহরণ, এরপরে হচ্ছে পদ্ধতিটা বর্ণনা করে দিব। আমাদের পার্থক্যের ছকের মধ্যে কিন্তু লেখা ছিল যে কোন কোন পদ্ধতিতে করা হয়। তাহলে বায়োম কি? কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সকল উদ্ভিদ ও প্রাণী মিলে গঠিত সংস্থানকে বলে বায়োম। গেম রিজার্ভ মানে যেখানে অনুমতি নিয়ে শিকার করা যায়। টেকনাফ। প্রজাতি হচ্ছে গিয়ে নিকট সম্পর্কিত পারস্পরিক সাদৃশ্যপূর্ণ একই উৎস থেকে উৎপন্ন একগুচ্ছ জীব নিয়ে গঠিত হয় প্রজাতি। প্রজাতি এবং তার চারপাশের পরিবেশ নিয়ে গঠিত হয় জীব সম্প্রদায়। সাভানা হচ্ছে শুষ্ক পরিবেশ, যেখানে কি পাওয়া যায় বলতো? যেখানে তোমার হচ্ছে কি বৃষ্টিপাত নিয়ন্ত্রিত পর্যায়ে হয়। মস লাইকেন পাওয়া যেতে পারে, বাট তুন্দ্র অঞ্চলে বেশি পাওয়া যায়। বিলুপ্ত প্রায় একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। আমরা সাইকাস পেকটিনাটা লিখে দিতে পারি, তোমরা চাইলে রোটেলা লিখতে পারো, যার যেভাবে খুশি। অনুধাবন হচ্ছে এক্সিটু ইনসিটু ইকোসিস্টেমে শক্তির প্রবাহ একমুখী। কেন একমুখী? কারণ তারা 10% নিয়ম মেনে চলে, সো বহুমুখী হওয়ার প্রশ্নই উঠে না। ইকোলজিক্যাল পিরামিড ব্যাখ্যা করো, সো তুমি এখানে পিরামিডের সংজ্ঞা দিয়ে 3টা নাম লিখে দিবা। মৌরজ উদ্ভিদ কিভাবে প্রকৃতিতে টিকে থাকে, ওদের অভিযোজনিক বৈশিষ্ট্য। রেড ডাটা বুক মানে যে বইতে আমরা আমাদের বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণীর হিসাব রাখি, ওটাকে রেড ডাটা বুক বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাস মোটামুটি শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বোটানিক্যাল গার্ডেনে যদি একটা গাছ হয়, মানে কোনো গাছ যার জন্য জন্ম বেড়ে ওঠা, সবই বোটানিক্যাল গার্ডেন, না ওটা ইনসিটু হবে, ঠিক আছে আফরা? আচ্ছা, মেডিকেলে অনলাইনে অফলাইন সম্পর্কে কিছু বলেন, অনলাইন ভার্সেস অফলাইন। আচ্ছা, আমি চাই যে হচ্ছে মানে আমি যেটা মানে আমি আমাদের সময় অনলাইন যদি থাকতো তাহলে আমি অবভিয়াসলি অনলাইন করতাম, কারণ অনলাইনে যাওয়া আসার অনেক সময় সেফ হয়। তোমার যাওয়া আসায় যে কষ্ট হচ্ছে সেই সময় তুমি সেভ করতে পারছো। একই চ্যাপ্টারের উপরে আমাদের ম্যারাথন ক্লাসে তুমি পরপর 2 দিন ডাবল ক্লাস পাচ্ছ, পাশাপাশি তুমি হচ্ছে নিজের পড়ার জন্য সময় পাচ্ছ। আবার অফলাইনে সুবিধা হচ্ছে অনেকে অনলাইন ক্লাস করে শান্তি পায় না, মোবাইল টিপা শুরু করে, কনসেন্ট্রেশন থাকে না, চোখ ব্যথা করে, ওদের একটু কম্পিটিশন দরকার হয় যে আশেপাশে পোলাপেন কি পড়তেছে ওদের কাছ থেকে আমি একটু শুনি, বা সামনাসামনি টিচারকে দেখে প্রশ্ন করলে ওদের পড়াটা বুঝতে ক্লিয়ার হয়, তাদের জন্য অফলাইন। এখন ডিপেন্ড করবে তোমার উপরে যে তুমি কি রেগুলার ক্লাস করবে নাকি তুমি আইলসা প্রেশার ছাড়া পড়ো না। যদি এরকম হও তাহলে তুমি অফলাইনে পড়ো, আর যদি মনে হয় যে না আমি নিজের রেসপন্সিবল, নিজের তাগিদে আমি পড়াশোনা করতে চাই, তাহলে অবভিয়াসলি অনলাইন। আরেকটা কাজ করতে পারো যেটা কিনা একদম ফ্যান্টাস্টিক হয়, অনলাইনে ক্লাস করে অফলাইনে পরীক্ষা দেওয়া। তাহলে কি হবে? তুমি যদি অনলাইন অফলাইন দুইটারই কম্বো ব্যাচে ভর্তি হও, তুমি যদি অনলাইনে কোনো একটা ক্লাস মনে হয় যে আমি তো এই চ্যাপ্টারটা পারি, এত লম্বা ক্লাস করার দরকার নেই, সেদিন তুমি অফলাইনে গিয়ে ক্লাস করে আসলা, বাট পরীক্ষাগুলো বেশিরভাগ অফলাইন দিবা, কারণ পরীক্ষা অফলাইন দিলে তোমার একটা এক্সাম হল প্রিপারেশন হয়ে যাবে। বোঝা গেছে? এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে সর্বোচ্চ একটা আসবে, ঠিক আছে, একটা সৃজনশীল থাকবে, এর বেশি থাকবে না। ফার্স্ট পেপার চ্যাপ্টার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? স্বপন, আমাদের চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট আসলে বলা ঠিক না, কারণ এখন আসলে ওইভাবে প্রশ্ন হয় না। চ্যাপ্টার 1, 3, 4, 7, 9, 1, 3, 4, 7, 9 এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অফলাইনে টাচের মধ্যে থাকা যায়, ঠিক আছে। কোন ব্রাঞ্চে অফলাইন ক্লাস করলে ভালো? সব ব্রাঞ্চে সেম রে, আমাদের কোনো ব্রাঞ্চে কোনোটার চেয়ে কম না, সব ব্রাঞ্চই সেম। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের সাথে হয়তো আর মানে এফআরসির ক্লাসে দেখা হবে না, এটাই তোমাদের সাথে আমার এফআরসির লাস্ট ক্লাস। তোমাদের আরো হয়তো বায়োলজি 2-3টা ক্লাস বাকি আছে। তোমাদের সবাইকে একটা কথা বলবো, ফাঁকি দিবা না, নিজের কাছে পরিষ্কার থাকবা যে না আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম। উপরে সৃষ্টিকর্তা ভরসা, নিচে তুমি পড়াশোনা করতেছো,
উপরে সৃষ্টিকর্তার ভরসা রেখে পড়তে থাকো, একটা সময় নষ্ট করবা না। যত ফাঁকিবাজি করার করে ফেলছো, লাস্ট মোমেন্টটাকে একদম সর্বোচ্চ কাজে লাগাও। তোমরা সবাই ভালো করবে আমি জানি। এখানে যারা যারা রেগুলার ক্লাস করছো, প্রান্ত, শিহাব, তারপরে ঐশী, আফরা, রাইদ, যারা যারা ক্লাসে রেগুলার ছিল সবাই, এখন তো সবার নাম বলতে গেলে আবার তোমরা বলে আপু খালি নাম পড়তেছে, জান্নাত, তোমরা সবাই ইনশাল্লাহ ভালো করবা। যারা ক্লাসে রেগুলার ছিলা, নিজের কাছে পরিষ্কার থাকবা, কোনো ফাঁকি দিবা না, ইনশাল্লাহ তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। আর আমি সবার কাছ থেকে মিষ্টি না, ঝাল খেতে চাই। আমি মিষ্টি খাই না, মিষ্টি ভালো লাগে না। ঠিক আছে, রেজাল্ট যদি ভালো হয় অবশ্যই আপুকে জানাবা, আর আপুকে ঝাল খাওয়াবা যদি দেখা হয়ে যায়। পৃথিবী গোল গোল, পৃথিবীতে কোথাও না কোথাও হাঁটতে হাঁটতে হয়তো মেট্রো রেলের এই বগি থেকে ওই বগিতে বলবো আল্লাহ আপু আপনাকে দেখছি, ঠিক আছে, তখন ইনশাল্লাহ কথা হবে। সবার জন্য অনেক দোয়া, আপুর জন্য দোয়া করো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।